সেদিন রাত্রিবেলা আমার ঘরে খাবার ছিল না। খাবার না থাকায় অসুস্থ শরীরটা নিয়ে আমি আমার রিক্সা করে রাস্তার উদ্দেশ্যে বের হয়ে যাই, কিছু ভাড়া মারার উদ্দেশ্যে। তখন বাড়ি থেকে অনেকটা দূর মেইন রোড। ওই মেইন রোডে যাওয়ার পর ওখান থেকে যদি কোনো প্যাসেঞ্জার বা কোনো যাত্রী পেতাম তাহলে তাদেরকে নিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করা যেত। কিন্তু কেই বা জানতো ওই দিন রাত্রিবেলা আমার জন্য আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে। হ্যাঁ, বলছিলাম 2002 সালের কথা। আমি তখন একজন রিক্সা চালক ছিলাম এবং আমার পরিবারে ছিল 2জন সন্তান এবং আমার স্ত্রী এবং আমার মা ছিলেন। আমরা 4-5 জন মিলে একটা সংসার ছিল এবং এই সংসারের কেন্দ্রাধিক একটা অবস্থানে আমরা ছিলাম যে আমাদের বাবার আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, যার কারণে আমার অবস্থাও খুব খারাপ ছিল। রিক্সা চালিয়ে ভাত খেতে হতো, অসুস্থ থাকলে আমাদের ঘরে খাবার জুটতো না। তো ওই দিন রাত্রিবেলা, দিনটা ছিল প্রায় সম্ভবত শুক্রবার, ঘর থেকে যখন আমি বের হই রাত্রিবেলা, তখন রাত্রিবেলা টুকটাক ভাড়া পাওয়া যেত। তো ওই ভাড়া পাওয়ার উদ্দেশ্যেই আমি রিক্সাটা নিয়ে আমার বের হওয়া। রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, কোনো গাড়ি ঘোড়াও আসছে না এবং কোনো প্যাসেঞ্জার বা কোনো যাত্রীও আসছে না। তখন ওখানে বসে থাকতে থাকতে আমি হঠাৎ দেখতে পারি যে একজন পাগল বেশি মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে হাত ইশারা করে আমাকে কিছু বলল মনে হচ্ছে। স্পষ্ট ভাষা শুনতে না পেয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, ও দাদা, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করেছেন বা কিছু বলেছেন? তখন পাগল আকৃতির লোকটি আমার দিকে তেড়ে এসে বলেছে, না, কিছু তো বলিনি, যা, তোর ভালো হবে। এই কথা বলে লোকটি হাত ইশারা করতে করতে আমার সামনে থেকে চলে গেল। রিক্সার ড্রাইভিং সিটে বসে আমি ভাবছি, কেমন আজব লোক, এমন পাগল রাত্রিবেলা এখানে ঘোরাফেরা করে। তখন ভাবতে ভাবতে হঠাৎই দেখতে পাই 2জন প্যাসেঞ্জার আমার পিছন দিকে এসে ডাক দিয়েছে, ও দাদা, যাবেন নাকি? উত্তরে বললাম যে, আপনারা কোথায় যাবেন? তখন 2জন বলে যে, আমরা ওই খাল পাড়ের উত্তর পাশের বাড়িটাতে যাব, যাবেন? তাদের কথা শুনে আমি ওই বাড়িটা চিনতে পারলাম এবং উত্তরে বললাম যে, ওই বাড়িতে তো কেউ থাকে না, আপনারা কার কাছে যাবেন? আপনারা কি এই এলাকাতে নতুন? 2জন লোক বলে উঠল যে, আমরা এখানকার নতুন, তবে আমরা ওই বাড়িতেই যাব, ওখানে আমাদের আত্মীয় আছে। শুনে বেশ খটকা লাগলো, কেননা এই পর্যন্ত আমার এখানে থাকা এই বাড়িতে কোনো রকমের মানুষকে আমি থাকতে দেখিনি। তো তারা ওই বাড়িতে যাবে, আমার রিক্সাতে চড়ে বসে। ভাড়া ফোরাফুরি করে আমি রিক্সা নিয়ে টান দেই ওই বাড়ির উদ্দেশ্যে। খানিকটা পথ যাওয়ার পর পিছন থেকে 2জন যাত্রী আমাকে বলে উঠল, ও দাদা, আপনার বাসা কোথায়? উত্তরে তখন মাথাটা আমি পিছন থেকে ঘুরিয়ে বললাম যে, আমার বাসা পাশেই, আপনারা আমাকে চিনবেন না। পরক্ষণেই যাত্রীগুলো বলে যে, আরে দাদা, বলুন না, আপনার পরিচয় কি, আর আপনি এত রাত করে রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? তখন বললাম যে, অভাবের সংসার ভাই, রাত্রিবেলা আর দিনের বেলা আমাদের জন্য এটা মানায় না। যখনই আমাদের পেটে খিদে লাগে তখনই আমরা রিক্সা নিয়ে বের হয়ে যাই। 2জন লোক আমার কথা শুনে অট্ট হাসি দিল এবং বলল যে, আপনি পারেনও বটে, আচ্ছা চলুন, ওখানে যেতে আমাদের আর কত সময় লাগবে? বললাম যে, আর কয়েক মিনিটের মতো সময় লাগবে। তো তারা মজা করছে আমার পিছনে বসে বসে এবং আমি খুব জোর রিক্সা চালাই। তো পাড়া রিক্সা ছিল, খুব কষ্ট করে তাদের ওই ভিলাতে নিয়ে পৌঁছে দিই। তখন আমি দেখতে পারি 2জন লোক রিক্সা থেকে নামে এবং আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসা শুরু করে দিল। হাসিটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। আমি তখন বললাম, কি হলো দাদা, আপনারা হাসছেন কেন? উত্তরে তখন 2জন লোক বলে যে, আরে হাসবই তো, আপনাকে দেখে তো আমাদের শুধু হাসি উঠে, আর তো কিছু উঠে না। তো আপনাকে কি ভাড়া দিতে হবে? পরক্ষণে বললাম যে, আপনাদেরকে তো আমি এখানে ভাড়ার জন্য নিয়ে এসেছি, আর ভাড়া তো আমার প্রয়োজন। তখন 2জন লোক আমার দিকে আরভাবে তাকালো এবং তাকিয়ে আমাকে একটু ভয়স্বরূপ বলল যে, আপনি ভাড়া পাবেন না, আমাদের কাছে ভাড়া নেই। তখন আমি তাদের চোখের চাহনি দেখে খুব ভয় পেয়ে যাই। কোনো রকম উত্তর না দিতে পেরে আমি ওখানে সিটে বসে পড়ি এবং 2জন লোক আমার চোখের সামনে দিয়ে হেঁটে চলে যায় ওই ভেলার ভিতরে।
তখন ওই বাড়িটার আশপাশ কেন্দ্রিক আমি দেখতে পারি কীরকম আলো ঝলমল করছে এবং ওই আলোটার ভিতরে তারা প্রবেশ করেছে। লোকমুখে আগে শুনতাম ওই বাড়ির আশপাশে নাকি অনেক মানুষের মরদেহ পাওয়া যেত এবং এই বাড়িটা একটা মৃত্যুপুরী বাড়ি হিসেবে অনেক মানুষ বলে থাকতো। তখন আমি তাদের এরকম অবস্থান এবং এই কথাবার্তা মনে হওয়ার পর আমি এখান থেকে লিভ নেওয়ার চেষ্টা করি। আমি গাড়িটা ঘুরিয়ে যখনই আমি বাড়ির উদ্দেশ্যে আবারও রওনা শুরু করি, তখনই শুনতে পাই ভিলার ভিতর থেকে কেউ একজন চিৎকার দিয়েছে। চিৎকার শুনে মনে একটু খটকা লাগলো এবং গাড়ি থেকে নেমে ওখানে যাওয়ার চেষ্টা করি। আস্তে আস্তে করে ওই ভিলার ভিতরে পৌঁছাই এবং দেখতে পারি যে দুজন লোক ওখানে যে প্রবেশ করেছে তাদের পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। সামান্য আলো ঝলমল করছে, ওই আলোর প্রভাবে শুধু পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে এবং আশপাশে কি আছে বা কি না আছে এগুলো কিছুই দেখা যাচ্ছে না। তখনই আমি আশপাশে ঘুরতে ঘুরতে হঠাৎ শুনতে পাই ভিতর থেকে কিছু একটা পড়ে গিয়েছে। সম্ভবত এটা একটা কাচের গ্লাস পড়ে ভেঙে যাওয়ার মতো শব্দটা যেমন হয় তেমন একটা শব্দ হলো। দৌড় দিয়ে ওখানে যাই, গিয়ে দেখতে পারি যে একজন লোক মাকড়সার জালের ভিতরে দাঁড়িয়ে আছে। তার পাগুলো আমি দেখতে পারি খুব স্পষ্ট। পাগুলো ছিল উল্টা এবং উপরের দিকে যতই তাকাচ্ছি তখন দেখতে পারি তার মাথা নেই। মাথা দেখতে না পেরে আমি খুব ভয় পাই এবং ভয় পেয়ে ওখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যায় একটা। আর তখনই দেখতে পারি যে ওখান থেকে একটা চিৎকার ভেসে এসেছে। পরক্ষণেই দেখতে পারি দুজন লোক আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞেস করে, ও দাদা, আপনি এখানে কেন এসেছেন? বললাম যে এখানে কেউ একজন চিৎকার দিয়েছে, এটা দেখার জন্য আমি এখানে এসেছি। আপনারা এখানে কেন এসেছেন? আপনাদের কোনো আত্মীয় তো এখানে নেই, জিজ্ঞেস করলাম আমি। তখন দুজন লোক বলে যে এখান থেকে তাড়াতাড়ি আপনি চলে যান, চলে যান বলছি, চলে যান। তখন আমি তাদের কথায় ভয় পেয়ে একছুট ওখান থেকে হেঁটে চলে আসি এবং রিস্কার সিটে বসে আমি ওই ভিলার ভিতরের দিকে একটু চাহনি রাখি। আমার খুব দেখার ইচ্ছা ছিল যে ওই ভিলার ভিতরে কি ঘটছে। তখন আমি দেখতে পারি ওই দুজন লোক ভিলার যে দুতলার ভবনের ছাদ ছিল ওইটার উপরে এসে বিচরণ করেছে এবং পরক্ষণে দেখতে পারি ওখানে অনেক মানুষের সমাগম হয়েছে, যে মানুষগুলো তাদের মতোই দেখতে এবং এখানে অনেক মানুষের মাথা নেই। মাথা না দেখতে পেরে আমি অনেক ভয় পেয়ে আমার সারা শরীরে ঘাম শুরু করে দেয়। ঘাম ঝরতে থাকা শরীরটা নিয়ে আমি খুব থরথর করে কাঁপতে থাকি। পরক্ষণে আমি গাড়িটা নিয়ে এখান থেকে বাড়িতে আসার জন্য আমি চেষ্টা করি। আর যখনই আমি প্যান্ডেল পাড়া দিই তখনই দেখতে পারি যে আমার একটা চাকার হাওয়া পাঞ্চার হয়ে গিয়েছে। আমি ওখান থেকে নেমে চাকাটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু তখনই দেখতে পারি ওই ছাদের উপর থেকে কেউ একজন হাওমাও করে কেঁদে উঠল। কান্নার শব্দ শুনে একটু পিছন দিকে যাই এবং উপরের দিকে তাকানোর চেষ্টা করি। দেখতে পারি যে ওখানে মারাত্মক খুনাখুনি চলছে, মনে হচ্ছে একজন আরেকজনকে খুন করে ফেলছে, এরকম একটা অবস্থান। আর অনেক কান্নার শব্দ এবং হুঙ্কারের শব্দ শোনা যাচ্ছে। এরই মধ্যে দেখতে পারি যে আমাদের বাড়ির পাশের আবুল চাচা ওদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। রাত অনেকটা হওয়াতে আমি আবুল চাচাকে ডেকে জিজ্ঞেস করলাম যে, ও চাচা, আপনি কোথায় যাচ্ছেন এত রাত করে? চলুন আমার গাড়ি দিয়ে চলে যাই। তখন আবুল চাচা, অবাক করা বিষয় ছিল, যিনি কিনা আমার সঙ্গে কোনো রকমের কথা বলতেন না, তিনি আমার কথা এখানে চলে আসলেন এবং আমাকে বললেন যে, তুই এখানে কেন? বললাম যে দুজন যাত্রীকে নিয়ে এসেছিলাম এখানে, আর এখানে তারা গিয়েছে বাট আমাকে কোনো ভাড়া দেয়নি এবং আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছে। আবুল চাচা তখন উত্তরে বলে যে, তাড়াতাড়ি এখান থেকে লিভ নে, এখান থেকে চলে যা। বললাম যে গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গিয়েছে, আমাকে একটু সাহায্য করুন। তখন আবুল চাচা বললেন যে আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি, এই ভিলাটা ভালো না, চলে যা। আবুল চাচার চাহনিটা ছিল খুব ভয়ঙ্কর। আবুল চাচা এরকমভাবে কোনোদিন কথা বলতে আমি দেখিনি, যদিও আমার বাড়ির পাশে ওনার বাড়ি ছিল। তবে আবুল চাচার এইরকম ব্যবহার দেখে আমি খুব ভয় পাই। হঠাৎ আমি দেখতে পাই যে আবুল চাচার যে পায়ের নখগুলো ওগুলো পিছন দিক থেকে দেখা যাচ্ছে। দেখতে পেরে বেশ অবাক লাগলো এবং আবুল চাচাকে জিজ্ঞেস করলাম যে, চাচা, আপনার পায়ে কি হয়েছে? খানিকক্ষণেই আবুল চাচা ওনার পাটা
ওনার যে পাজামা পরানো ছিল ওটা দিয়ে ঢেকে দেন এবং বলেন যে ওসব ওসব কিছু না, তুই বুঝবি না, চলে যা চলে যা। বললাম যে চলে তো যাবই, কিন্তু আপনার পা এরকম উল্টো কেন? তখন আবুল চাচা বলে যে আরে পা উল্টা না তো, পা উল্টা না, চলে যা চলে যা চলে যা। আমাকে খুব অবাক করা বিষয়ভাবে তিনি আমাকে হতভম্ব করছেন এবং আমি বুঝতে পারি উনি আবুল চাচা নন, উনি আবুল চাচার বেশে কোনো জিন বা কোনো পিশাচ হবে। বুঝতে পেরে আমি আর কোনো রকমের কথা বাড়াইনি এবং ওখানে আমি চাকা ঠিক করা শুরু করে দেই। খানিকক্ষণ পরেই আবুল চাচা আমাকে বলেন যে তুই কি আমার বাড়িতে আমাকে পৌঁছে দিয়ে আসবি? আমি বললাম যে না, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না। আবুল চাচা শুনেই উনার চোখ গরম করেন এবং আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকান এবং বলে যে তুই যদি আজকে আমাকে আমার বাড়িতে দিয়ে না আসিস, তোর খবর আজকে কে ফেরাতে পারে। আমি তখন খুব ভয় পেয়ে বললাম চাচা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আমার গাড়ির চাকাটাকে ঠিক করি, তারপর আপনাকে আমার রিস্কায় তুলছি। তখন তিনি দাঁড়িয়ে থাকেন আর আমাকে বলে যে তুই এই ভিলার আশপাশে আর কোনোদিন আসবি না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আগে আমি গাড়ির চাকাটা ঠিক করি, আপনি একটু দাঁড়ান, শান্ত হন। গাড়ির চাকা পরক্ষণে আমি ঠিক করতে পারি এবং আবুল চাচাকে বললাম যে আপনি উঠুন। যদিও উনি আমার চাচা ছিলেন না, উনি একটা জিন ছিলেন, ওনার পা ছিল উল্টা। আমি বুঝতে পেরেও ওনাকে আমাকে আমার রিস্কায় তুলতে হয়েছে। পরক্ষণেই যখন আমি পায়ে রিস্কার প্যান্ডেল পাড়া দিই গাড়িতে ড্রাইভিং সিটে উঠে, তখনই আবুল চাচা আমাকে বলেন যে শোন, তুই যে এখানে এসেছিস কেউ কি জানে? বললাম যে না। তখনই আবুল চাচা বলে যে দেখ, যদি এখানে আবারও আসিস তোর কিন্তু মৃত্যু ছাড়া কোনো রকমের অবস্থা হবে না। আর তুই যা দেখেছিস উপরে যে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে, এগুলো যদি তুই কাউকে বলিস কোনো লোক সমাজে, মানুষ সমাজে, তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর যদি তুই এরকম কথা কোনো কাউকে ফাঁস করেছিস তাহলে তোর যে কি হবে তুই এটা নিজেও কল্পনা করতে পারবি না। হা 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 করে হাসতে হাসতে আবুল চাচার সঙ্গে আরো দুজন লোক চলে আসলো আমার রিস্কার ভিতরে। আমি তখন পিছন দিক ঘুরে তাদের অবস্থা দেখে আমি খুব ভয় পাই এবং পরক্ষণেই ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। আর সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে আমি দেখতে পারি তাদের আসল চেহারা। তাদের চেহারা ছিল খুব বাজে রকমের, তাদের দাঁতগুলো ছিল খুব বড় বড় এবং মনে হচ্ছে মুখ পেয়ে রক্তের এক ঝল উচ্ছ্বাস বেয়ে পড়ে যাচ্ছে। দেখে খুব ভয় পেয়ে আমি ওখানে সেন্সলেস হই। তখন মধ্যরাত হয়ে যায় প্রায়। একজন লোক আমার উপরে এসে ডাকাডাকি করছে। চোখ খুলে আমি দেখতে পারি যে ওই যে প্রথমে আমাকে একটা পাগল ইশারা করেছিল, আমি তখন তার কথা বুঝতে পারিনি। সেই পাগলটা আমার মাথার উপরে এসে হা করে তাকিয়ে আছে। দেখতে পেরে আমি বেশ অবাক হয়ে লাফ দিয়ে উঠে আমি ওখানে কে 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 এরকম বলতে বলতে আমি ভয় পেয়ে ওখানে এক কোণে বসে পড়ি এবং দেখতে পারি আমার রিস্কার মধ্যে অনেক রক্ত জমে আছে এবং আমার রিস্কাটা এক সাইডে একটুর জন্য খালের পাশে পড়ে যায় এমন অবস্থা। আর আমার সারা শরীরে একদম ময়লা আবর্জনায় ভরে গিয়েছে। তখনই ওই পাগল আকৃতির লোকটা আমাকে টান দিয়ে উপরে তুললো এবং বলল যে আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, তোমার এই অবস্থা কি করে হয়েছে। সব ঘটনা খুলে বললাম মধ্যরাতে। তখন ওই লোকটি আমাকে বলে যে এখন তো মধ্যরাত, আপনি বাড়ি চলে যান এবং এরকম ঘটনা কাউকে খুলে বলবেন না। তখন আমি ভয় পেয়ে ওই পাগল আকৃতির লোকটাকে আমি বললাম যে আপনি কি কোনো পাগল নন? তখন ওই লোকটি বলেছে না, আমি কোনো পাগল নই, তবে আমি একজন লোক আর আমি কাউকে কোনো ক্ষতি করি না। এই বলতে বলতে সে হাসতে হাসতে আমার সামনে থেকে অনেকটা দূর এগিয়ে যায় হেঁটে হেঁটে এবং ওখানে গিয়ে সে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। ভয় পেয়ে আমি রিস্কা নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর অনেকটা নিজেকে অস্বস্তি মনে করি এবং নিজের এরকম অবস্থাগুলো যেগুলো চিন্তা হলে মাথা ঘোরান দিয়ে ওঠে আর নিজে সামলাতে পারছিলাম না। যদিও তারা আমাকে বলেছিল এরকম ঘটনা কাউকে না খুলে বলার জন্য, আমি তখন পারিনি। আমি আমার মাকে এই ঘটনাগুলো সব খুলে বলে দেই। আমার মায়ের সঙ্গে আমি আবার সব ঘটনা শেয়ার করতাম।
মাকে খুলে বলার পর মা বলেছে, সর্বনাশ, এটা তো কোনো ভালো লক্ষণ না। তোর বাবাও এরকম একটা অবস্থার সম্মুখীন হয়েছিল এবং যার কারণে তোর বাবার অনেক ক্ষতি হয়েছিল। সেম ঘটনা দেখছি তোর সঙ্গে এরকম ঘটেছে এবং একই ভিলাতে। এই ভিলাটা অনেক বছর আগের পুরনো, এই ভিলাতে অনেক মানুষের মৃত্যু হয়েছে। উত্তরে তখন আমি বললাম যে, এ কি বলছো মা, এরকম ঘটনা আমার সঙ্গেই কেন ঘটতে গেল? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে তোমাদের কি হবে? তখন মা আমাকে বলেছে, না, তোর কোনো ক্ষতি হবে না, তুই একটু মানিয়ে গুনিয়ে চলিস এবং এরকম ঘটনা আর কাউকে বলিস না। যেহেতু আমাকে বলে দিয়েছিস, আর কাউকে বলতে যাস না। তখন আমি আর কাউকে বলিনি। একদিন, 2 দিন করে 3 দিন চলে যায়। 3 দিন পর যখন আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে, তুমি কয়দিন ধরে দেখছি খুব আনমনে অবস্থায় আছো, মনে হচ্ছে কোনো টেনশন বা কোনো চিন্তায় মগ্ন আছো, আমাকে খুলে বলো। তখন অনেক জোরাজুরির পর আমি আমার স্ত্রীকে এই ঘটনাগুলো সব খুলে বলে দিই এবং বলার পর সে অনেক আপসেট হয়ে পড়ে এবং আমাকে অনেক রকমের ভয় দেখাতে থাকে এবং সে খুব ভয় পেতে থাকে। ভয় পাওয়ার কথাই, কেননা এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে খুব খারাপ অবস্থা হয় মানুষের। আরও আমাদের এই কিশোরগঞ্জের এই হাওড়টাতে অনেক ঘটনা ঘটেছে এইরকম। আর এই ভিলাটার মধ্যে অনেক রকমের মানুষ মৃত্যুবরণ করেছে অনেক বাজেভাবে। এটার প্রমাণস্বরূপ অনেক কিছু রয়েছে। ভয় পাওয়ার কারণ স্বাভাবিক, তো ভয় পাচ্ছে সবাই। 3 দিন চলে যাওয়ার পর আমার মা বলেন যে, আজকে তুই কোনো কাজে যেতে পারলে যা, 3 দিন তো অফ ছিল, যেতে পারলে যা। মায়ের কথা শুনে আবারও আমি আমার রিক্সা টেনে নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। সেদিন দুপুর বেলা আমি ঘর থেকে বের হই এবং দুপুরবেলা অনেকটা ঘোরাঘুরি করি, অনেক ভালোই ভাড়া মারছিলাম। সেদিন রোজার আগ মুহূর্তে অনেক মানুষের ছুটি হয়েছিল, দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এবং ওই দিন অনেক টাকা ইনকাম করি। সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার পর যখন অনেক খিদা লাগে পেটে, তখন ওই ভিলাটার পাশ দিয়ে যাচ্ছিলাম। ওখানে একটা চায়ের দোকান আছে ছোটো মোটো। ওই দোকানে গিয়ে আমি বসি এবং ওখানে একটা চায়ের অর্ডার করি এবং একটা রুটি নিই হাতে, রুটি দিয়ে চা খাচ্ছিলাম। হঠাৎই চায়ের দোকানদারের লোকটি আমাকে বলে উঠেছে, কালকে তো ওই ভিলার পাশে একজন লোকের লাশ পাওয়া গিয়েছে। লোকটাকে কেউ চিনে না, আমাদের গ্রামের নন। ওই লোকটা অন্য গ্রাম থেকে এসেছেন, তার গার্জিয়ানরা এসে নিয়ে গিয়েছে বিকালবেলা। আমি তখন হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম যে, কি হয়েছে এখানে? কালকে লোক মারা গিয়েছে? দোকানদার বলে যে, হ্যাঁ, এখানে কালকে লোক মারা গিয়েছে এবং খুব বাজেভাবে মারা গিয়েছে। সবাই বলছে যে তাকে নাকি কোনো পিশাচ বা প্রেতাত্মা তাকে খুন করেছে। কথাটা শুনে আমার খুব ভয় লাগলো। আমি তখন ভয়ে ভয়ে চায়ের দোকানদারকে আরও একটি কথা জিজ্ঞেস করলাম। বললাম যে, আচ্ছা, এখানে যে লোকটা মারা গিয়েছে, কখন মারা গিয়েছে বলতে পারবেন? তখন চায়ের দোকানদার বলে যে, সকালবেলা যখন ফজরের আজানের পর অনেক মানুষের এখানে সমাগম হয়, তখন তারা অনুমান করতে পেরেছে যে মৃত্যুটা ঠিক 2-3 ঘন্টা আগে হয়েছে। এটা মধ্যরাতে হয়েছে হয়তো সম্ভবত। আর সকালবেলা যখন মানুষের ভিড় হয়, তো এই ভিড়ের পর কেউ চিনতে পারে না, যার কারণে বিকেলবেলা তার গার্জিয়ানরা আসে কোনো রকমের খোঁজখবর পেয়ে এবং ওনাকে নিয়ে যান। লোকটা ছিল মধ্যবয়স্কী। তো এরকম খবর পেয়ে আমি আমার খাবারের আর ইচ্ছে হয়নি, ওখান থেকে তাড়াতাড়ি লিভ নেই বাড়ির দিকে। বাড়িতে এসে পড়ি এবং মাকে এই ঘটনাটা খুলে বলি। তো এই ঘটনাগুলোর সব মূলের যে একটা রহস্যটা রয়েছে, এই রহস্যটার কেন্দ্রবিন্দুতে আমরা এখন যেতে চাচ্ছি লিসেনার্স। তো আমার মাকে সব ঘটনা খুলে বলে দিই এবং খুলে বলার পর যখন মা আমাকে সান্ত্বনা দেন এবং আবারও পরদিন রিক্সা নিয়ে বের হই। সেদিন খুব বেশি ভাড়া ছিল না, টাকা পয়সা ইনকাম খুব কম ছিল সেদিন। তো ইনকাম কম হওয়াতে ভাবলাম এশারের আসান পর্যন্ত আজকে রিক্সাটা চালাবো, যদি কিছু ভাড়া ভালো মতে পাওয়া যায় এইটা ভেবে। তো সন্ধ্যা ঘনানোর পর আমি আবারও একটা দোকানে যাই এবং 1 কাপ চা খাই, একটা পান খাই। খাওয়ার পর রিক্সা নিয়ে আবার টান দিই। একটা যাত্রী উঠে আমার গাড়ির পিছনে উঠে বলে যে আমি
ওদিকে যাব। পশ্চিমের যে বাড়িটা রয়েছে ওই বাড়ির কিনারায় যে পুকুর পাড় রয়েছে, আজিমুদ্দিন চাচার বাড়ি, ওই বাড়িতে আমি যাব। আপনি যাবেন? আমি তখন বললাম যে আপনি তো আমাকে রিক্সা থেকে নেমে আমাকে জিজ্ঞেস করতে পারতেন, হুট করে রিক্সার মধ্যে উঠেন এবং উঠেই আমাকে জিজ্ঞেস করছেন, এটা তো ঠিক দেখায় না। লোকটা তখন বলেছে আপনি যাবেন কি না, খুব রাগ দেখালো আমার সঙ্গে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, যাচ্ছি। এই বলে আমি রিক্সাটা আবারও টান দিই। তো ওই আজিমুদ্দিন চাচার যে বাড়ি ছিল, উনি একজন মাস্টার ছিলেন সে সময়ের। ওই মাস্টার বাড়িটা সবাই চিনতো, মাস্টার বাড়ি বলেই চিনতো। আবার আমরা আজিমুদ্দিন চাচার নাম বলেই চিনতাম। তো ওই ভিলাটার পাশ দিয়ে আমি রিক্সাটা নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি শুনতে পাই ওই ভিলার ভিতর থেকে কেউ একজন শব্দ করছে। ঘাটটা ঘুরিয়ে যখন রিক্সার প্যাসেঞ্জারকে আমি জিজ্ঞেস করবো যে দেখুন আপনি কি কোনো শব্দ শুনতে পেরেছেন ওই ভিলার ভিতর থেকে, তখনই দেখতে পাই যে রিক্সার মধ্যে যে লোকটা উঠেছিল ওই লোকটা আর রিক্সাতে নেই। পিছন ঘুরে বেশ অবাক হয়ে আমার চোখগুলো এক ঝলক ঝমচা খেয়ে যায় এবং ওই ঝমচা খাওয়ার পরপরই আমি রিক্সা থেকে পড়ে যাই। কেননা জলজ্যান্ত মানুষ একটা আমার রিক্সায় উঠেছিল এবং সে আমার সামনেই নিখোঁজ হয়ে গিয়েছে। পাশে থাকা দুজন লোক দৌড়ে এসে আমাকে ধরে এবং আমাকে বলে যে কি ভাই, আজকে কি বেশি খেয়েছেন নাকি, রিক্সা চালাতে পারছেন না? আমি বললাম যে না, আরে না না, আপনারা এসব কি বলছেন উল্টাপাল্টা কথা। আমার গাড়িতে একজন প্যাসেঞ্জার উঠেছিল, তাকে আমি দেখেছি এবং তার সঙ্গে কথাও বলেছি। এখন হট করে দেখতে পাচ্ছি যে এই প্যাসেঞ্জার আমার গাড়িতে নেই, কোথাও চলে গিয়েছে। তখন দুজন লোক আমার কথা শুনে তারা অট্ট হাসি দেয়। সে সময় শুনতে পাই ওই ভিলা থেকে আরো একটি শব্দ ওখানে ভেসে চলে এসেছে। তখন দুজন লোক এটা শোনার পর খুব সাহস করে নিয়ে ভিলার ভিতরে প্রবেশ করে। তখন পিছন পিছন আমিও যাই তাদের পিছনে। দেখতে পাই যে ভিলার ভিতরে অসংখ্য মাকড়সার জাল বেঁধে আছে এবং এই মাকড়সার জালগুলো সাধারণ মাকড়সার মতো না। বেশ অবাক করা বিষয় ছিল যে মাকড়সার জালগুলো বেশ মোটা আকৃতির এবং ওখানে খুব বড় বড় পোকা পাওয়া যাচ্ছে মাকড়সার। দুজন লোক এই এলাকার নন, তারা অন্য এলাকা থেকে এখানে এসেছেন কোনো এক কাজে। এই কাজের পরিদ্বন্দ্বিতে তাদের খুব বড় একটা ক্ষতি হয়ে যায়। তারা যখন দুজন খোঁজাখুঁজির চেষ্টা করছেন যে কোথা থেকে এই চিৎকারটা আসলো, তখনই তারা যখন ওই ভিতরের দিকে চলে যায়, মানে ঘরের যে করিডোর, তারপর দুইটা তিনটা রুম থাকে, ওই রুমগুলোর ভিতরে তারা চলে যায়। আমি তখন বাইরে দাঁড়িয়েছিলাম, তখনই দেখতে পাই ওই কোণা থেকে, যে করিডোরের কোণাটা ছিল, ওই কোণে থেকে একজন লোক হেঁটে হেঁটে আসছে। দেখতে পেরে এক ঝলকে আমি চিনতে পারি যে আমার গাড়ির প্যাসেঞ্জার যে উঠেছিল সেই লোকটাই। নিঃসন্দেহে আমি বলতে পারি যে এই লোকটাই সেটা ছিল। আমি তখন তাকে এক ডাক দেই, বলি যে ও ভাই, আপনি এখানে কি করছেন? আপনি তো আমার রিক্সায় উঠলেন, আপনি এখানে নেমে গেলেন কেন? আর আপনি যে নামলেন আমাকে তো বললেনও না, আর আমি তো টেরও পাইনি আপনি যে কীভাবে নামলেন। আপনি জিজ্ঞেস করলাম ওই লোকটাকে। লোকটা তখন অট্ট হাসি দেয়। অট্ট হাসির পর আমি খুব ভয় পাই, সামনের দিকে এগিয়ে যাই ওই লোকটার। তখনই দেখতে পাই যে ওই লোকের ধীরে ধীরে তার শরীরটা যেন একবারে অদৃশ্যের মতো একটা ছায়া নিচ্ছে, ছায়ামূর্তির মতো। এরকম একটা অবয়ব দেখার পর আমার মাথা কাজ করে না। সাইডে শুনতে পারি একজন লোক চিৎকার দিয়ে উঠেছে। চিৎকার শুনে আমি যখন পাশের বাঁ চোখ গড়িয়ে রুমের ভিতরে তাকাই, তখনই দেখতে পারি যে একজন লোককে শূন্যে বাসিয়ে রেখেছে কেউ একজন। তার ভাসমান অবস্থা দেখে আমি অনেকটা ভয় পাই এবং ডান পাশে তাকিয়ে দেখি যে একজন লোক মাটিতে গড়াগড়ি শুরু করে দিয়েছে। তাদের মধ্যে যে দুজন আমার সঙ্গে মজা করে ওই ভিলাতে প্রবেশ করেছিল। তো কোনো রকমের ফন্দি বা কোনো রকমের কাজকর্ম খুঁজে না পেয়ে আমি এখান থেকে এক দৌড় দিয়ে ভিলা থেকে বের হয়ে আসি এবং ভিলা থেকে বের হয়ে চিৎকার শুরু করে দেই। যদিও অনেকটা রাত হয়নি, রাত এশারের আজানের পরপরই তখন মানুষজনের একটু আনাগোনা ছিল। তো তখনকার সময় কিন্তু মানুষও খুব কম ছিল। তো একজন লোক আসে দৌড় দিয়ে, এসে জিজ্ঞেস করেছে আমাকে, বলে কি হয়েছে, আপনি চিৎকার করছেন কেন?
বললাম যে 2জন লোক ওখানে মারা যাচ্ছে, তাড়াতাড়ি করে তাদেরকে বাঁচান। তখন 2জন মিলেই চিৎকার শুরু করে দিলাম। এর পাশেই ছিল 2টা বাড়ি, একটা কুড়ের ঘরের বাড়ি এবং আরেকটা টিনের ঘরের বাড়ি। ওই বাড়িঘরের মধ্যে 4-5 জন পুরুষ ছিল এবং 6-7 জন মহিলা ছিল। তারা সবাই ঘর থেকে বের হয়ে আসে এবং এসে আমাদেরকে জিজ্ঞেস করে যে কি হলো, আপনারা চিৎকার করছেন কেন? বললাম যে ভিলার ভিতরে কেউ মারা যাচ্ছে। তারা 2জন লোক ঢুকেছিল কিন্তু তারা বের হতে পারছে না, একটু তাদেরকে বের হতে সাহায্য করুন। তখনই ওখান থেকে মহিলা লোকজন সব বলে উঠে যে না না না, এটা ভুলেও করতে চেও না তোমরা। এই ভিলাতে পরশুদিনও একজন লোক মারা গিয়েছে। এই বিলাতে কিছুদিন পরপরই মানুষ মারা যায়। এখন আমরা যদি বিলাতে প্রবেশ করি তাহলে আমাদের কি হবে এটা বলা সম্ভব হচ্ছে না। তাড়াতাড়ি এখান থেকে সবাই লিভ নাও, সবাই বাড়িতে চলে যাও, এটা করলে ভালো হবে, কাল সকালে দেখা যাবে কি হচ্ছে এখানে। তখন মনকে না মানাতে পেরে ওখানে থাকা যে পুরুষ লোকগুলো ছিল, যে কুড়ে ঘর তারপর টিনের ঘর থেকে এখানে এসেছিল, তারা সাহস করে আমাদেরকে নিয়ে ওই ভিলার ভিতরে প্রবেশ করে এবং গিয়ে দেখতে পারি যে একজন লোক মাটিতে সেই আগের মতো ঘোরাঘুরি করছে এবং একজন লোক শূন্যে হাওয়াতে ভেসে আছে। তখন সবাই মিলে দেখতে পেরে খুব ভয় পাই এবং তাকে নামানোর চেষ্টা করি। ওখানে থাকা একজন লম্বা লোক, প্রায় 6 ফুট লম্বা হবে, সে দৌড় দিয়ে গিয়ে ওই লোকটাকে টান দিয়ে নামিয়ে দিলেন এবং নামানোর পর দেখতে পারেন যে ওই লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আর যে লোকটা মাটিতে গড়াগড়ি করছিল তার জ্ঞান আছে। তাদের 2জনকে ভিলা থেকে বের করে আনার পর দেখতে পারি যে গড়াগড়ি করা লোকটা সে বেঁচে আছে, বাট যে লোকটা শূন্যে বেসেছিল সেই লোকটা মারা গিয়েছে। তার মারা যাওয়াটা বেশ অদ্ভুত রকমের ঠেকাচ্ছিল। আমরা সবাই মিলে দেখতে পারছি যে তার শরীরটা কেমন নাড়াচাড়ার মতো, একটা শ্বাস প্রশ্বাস নিলে যেরকম হয় আর কি, শরীরে একটা অনুভূতি সৃষ্টি হয়, এরকম অনুভূতি ঠিক আছে, তবে নাক দিয়ে কোনো বাতাস বইছে না। তখন আমাদেরও এত বেশি শিক্ষা বাট ছিল না, আর যার কারণে আমরা বুঝতে পারিনি সে কি বেঁচে আছে কিনা মারা গিয়েছে। তাকে মারা যাওয়ার এরকম অবস্থান দেখে আমরা ভাবি যে সে মারা গিয়েছে এবং তাকে একটা কিছু করতে হবে। তাদের পিছনে থাকা একটা কাঠ আমরা পেয়েছিলাম, ওখানে লেখা ছিল তাদের পরিচয়। মনে হয় কোনো রকমের চাকরি বা কোনো রকমের ডিউটি পালন করতে তারা এখানে এসেছে পাশের গ্রাম থেকে। তো ওই পাশের গ্রামে আমরা যাই, গিয়ে রাত্রিবেলায় আমরা যাই, গিয়ে তাদের নাম ধরে জিজ্ঞেস করি, তাদের বাবা মায়ের নাম জিজ্ঞেস করি। পরক্ষণে ওখান থেকে লোকজন বেরিয়ে আসে এবং তাদেরকে দেখতে এসে চিনতে পারে যে একজনের নাম কাশেম এবং আরেকজনের নাম আলম। 2জন লোক এখানে ঘোরাঘুরি করছে এবং 2জনের গার্জিয়ানই এখানে এসেছে। তারা এখনো বিয়ে করেনি। একজন লোক মারা গিয়েছে আর আরেকজন লোক অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো চিকিৎসাধীন অবস্থায় সে ভালো হয়েছে পরবর্তীতে জানা যায়। আর এই লোকটা মারা গিয়েছে, 2জন লোককে নিয়ে চলে যান। পরবর্তী 1 মাসে আমার সঙ্গে এরকম আর কোনো রকমের ঘটনা ঘটেনি। তো এর পরবর্তীতে 1 মাস পর আমি যখন আবারও রাত্রিবেলা গাড়ি নিয়ে বের হই, তখন আমি আবার দেখতে পারি ওই পাগলটাকে দেখতে পেরে আমি বেশ অবাক হই এবং ওই পাগলটা আমার দিকে রাগান্বিত অবস্থায় তাকিয়ে বলছে যে তুই খুব বাজে একটা কাজ করেছিস, তুই এই ঘটনাগুলো মানুষকে কেন বলতে গেলি? তোর স্ত্রীকে বলেছিস, তোর মাকে বলেছিস, এখন তোর ক্ষতিকে সামলায়। হা 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 বলতে বলতে পাগল লোকটি চলে গেল। কথা শুনে খুব ভয় পেয়ে আমি বাড়ি যাই। বাড়িকে দেখতে পারি যে আমার একটা বাচ্চা মারা গিয়েছে। বাচ্চাটা মারা যাওয়ার পর দেখতে পারি যে আমার ঘরে কান্নার রোল পড়ে যায়। আমার তখন আর বুঝতে বাকি রইল না যে এই হয়তো পারে আমার শেষ পরিণতিটা এরকম ছিল, যে আমার বাচ্চার উপর দিয়ে এরকম একটা ঘটনার প্রভাব চলে গেল। আর এটার জন্য আমি এই যে একটা দোষ দায়ী করি এটাই। তখন আমার মাকে এই ঘটনাটা খুলে বলি, তখন মা আমার একই মত প্রকাশ করেন। লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা। এখন আমরা চলে যাব আমাদের সেই মহামূল্যবান দ্বিতীয় ঘটনাটিতে। দ্বিতীয় ঘটনাটি আপনাদের একটা ভালো লাগবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। লিসেনার্স, চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাই।
প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এই আয়োজনটি আপনারা যে বা যারা যেখান থেকেই শুনছেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ইমন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে আর কোনো রকম দেরি না করে এখন ঘটনাতে চলে যেতে চাই। আজকের ঘটনাটির সময়কাল 1965 সালের দিকে। এই ঘটনাটি ঘটে যায় ঢাকার একটি কালুরঘাট নামক জায়গাতে। আজকের এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম হচ্ছে কবির উদ্দিন। আর ওই কবির উদ্দিনের যে দাদা ছিলেন ওই দাদার সঙ্গে এই ঘটনাটি ঘটে যায়, যে ঘটনাটি কবির উদ্দিন ভাই ওনার দাদার কাছ থেকে সংগ্রহ করে আমাদের কাছে দেন। তখন ঘটনাটি ঘটে যায় 1965 সালে খয়ার উদ্দিন চাচার সঙ্গে। খয়ার উদ্দিন চাচা তখন পেশায় ছিলেন একজন শাড়ি বিক্রেতা। আমাদের এদিকে মাঝে মাঝে দেখা যায় যে অনেক শাড়ি বিক্রেতা যারা মাথার মধ্যে গাঁটটি গুছলা বেঁধে মানুষের বাসায় বাসায় এসে ঘুরে বেরিয়ে তারা শাড়ি বিক্রি করে থাকে। তো তেমনই ছিলেন ওই খয়ার উদ্দিন চাচা। তিনি গাঁটটি গুছলার মধ্যে ওনার শাড়ি কাপড়গুলো, নতুন নতুন কাপড় ওই গুছলার ভিতরে বাঁধতেন এবং মানুষের বাসায় বাসায় হাঁটতেন। অনেক দূর দূরান্তে গিয়েও তিনি ওই শাড়ির কাপড়গুলো বিক্রি করে আসতেন এবং এভাবেই তিনি তার সংসার চালাতেন। তো এখানে একটা সমস্যার কারণ ছিল, যেটা হচ্ছে ওই চাচা যখন শাড়িগুলো বিক্রি করত তখন তিনি অনেকটা এরিয়া তিনি ঘুরে বেড়াতেন এবং প্রয়োজনে তাগিদে ওনাকে ট্রেনে করে অনেক দূর দূরান্তেও যেতে হতো। তখন তিনি নানান রকমের শহরে তিনি ওই কাপড়ের গাঁটটিটা বেঁধে ট্রেনে করে যাতায়াত করেন, অনেক দূর দূরান্তে গিয়ে নামেন, ওইখানে ব্যবসা করেন। ব্যবসার পর আবার সন্ধ্যার দিকে তিনি ওই ট্রেনটা ধরে আবার বাড়িতে চলে আসতেন। এটা ওনার জন্য মোটামুটি প্রতিদিনেরই একটা রেগুলার কাজ ছিল। তো যাই হোক, খয়ার উদ্দিন চাচা যেখানে বসবাস করতেন সেটা হচ্ছে একটা বড় বিশাল আকৃতির একটা টিনের বাড়ি ছিল। সেখানে তিনি ওনার পরিবার এবং ওনার মা বাবাকে নিয়ে ওইখানে থাকতেন। আবার ওই বাড়িটার দক্ষিণ পাশ দিয়ে রয়েছে বিশাল আকৃতির বড় একটি জঙ্গল। যেই জঙ্গলটির পাশ ধরে ওই খয়ার উদ্দিন চাচা তিনি সন্ধ্যার পর বাড়িতে ফিরতেন শাড়িগুলো বিক্রি করার পর। যাই হোক, খয়ার উদ্দিন চাচার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে যে জঙ্গলটা, ওই জঙ্গলটার মধ্যে যে শুধু হিংস্র প্রাণীরাই থাকবে তা কিন্তু নয়। এই জঙ্গলে বেশ পুরনো পুরনো অনেক উঁচু উঁচু গাছও কিন্তু এখানে রয়েছে। দীর্ঘদিন ধরে একটি পরিত্যক্ত জায়গার মতো আর কি ওইখানে গাছপালা জন্মিয়েছে, যেমন মেহগনি গাছ, করই গাছ, এইভাবে ছোট ছোট গাছ থেকে বড় গাছ একটা ঝোপঝাড়ের মতো সৃষ্টি হয়ে গিয়েছে ওই জঙ্গলটা। তো ওই গ্রামের লোকেরা যেটা করতো যে ওই গাছপালা থেকে যে পাতাগুলো ঝরে ঝরে পড়তো ওই পাতাগুলো দিয়ে কিন্তু রান্না করা হয়ে থাকে মাটির চুলায়, যেটা সম্ভবত ওই মাটির চুলায় রান্না করার জন্য ওই গ্রামের কিছু মানুষ ওই জঙ্গলে যেতেন এবং ওইখানে যে পাতাগুলো পড়ে থাকতো শুকিয়ে শুকিয়ে পাতাগুলো, ওই শুকনা পাতাগুলো তারা ঝাড়ু দিয়ে বস্তার ভিতরে ভরে তারা ওই পাতাগুলোকে বাড়িতে নিয়ে চলে আসতেন। আবার ওই জঙ্গলের মধ্যে যদি কোনো গাছপালা থেকে শুকনো কাঠ বা শুকনো লাকড়িগুলো পড়ে থাকতো যেগুলো, ওইগুলো কিন্তু তারা কালেক্ট করতো এবং জ্বালানি হিসেবে নিয়ে তারা বাড়িতে এগুলো ব্যবহার করত। যাই হোক, এমনিতে কিন্তু ওই জঙ্গলের মধ্যে অনেক মানুষই ওইখানে আসতো এবং পাতা নেওয়ার জন্য, লাকড়ি নেওয়ার জন্য অনেক মানুষই স্বাভাবিকভাবেই কিন্তু ওই জঙ্গলে আসা যাওয়া করতো, কারো কোনো সমস্যা হতো না। তেমনইভাবে একদিন খয়ার উদ্দিনের ওয়াইফ তিনি সকাল সকাল ঘুম থেকে উঠেই ওই জঙ্গলের দিকে রওনা দেন। ওনার রওনা দেওয়ার কারণ হচ্ছিল উনি ওইখান থেকে পাতা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন জ্বালানির জন্য। উনি তখন ওনার হাতে একটা ঝুড়ি এবং আরেকটা ঝাড়ু নিয়ে উনি ওই জঙ্গলে প্রবেশ করেন। পাতা সংগ্রহ করতে 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 হঠাৎ যখন উনি ঝাড়ু দিচ্ছিলেন ওইখানে, তখন ওনার ঝাড়ুটা এক জায়গায় আটকা পড়ে যায়। সেখানে মনে হচ্ছিল কোনো মানুষের একটা পায়ের চাপ হবে এখানে। উনি ওইটা দেখার পর যখন ওই পা ধরে উপর দিকে তাকান, তখন তিনি এমন কিছু দেখতে পান যার কারণে তিনি ওনার হাতে থাকা ঝাড়ু এবং ঝুড়ি দুইটাই কিন্তু এখানে ফেলে রেখে চিৎকার করতে করতে ওনার বাড়িতে চলে যান। বাড়িতে এসে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর ওনার যখন জ্ঞান ফেরানো হয়, জ্ঞান ফেরানোর পর বলা হলো যে কি হয়েছে,
বলে যে আমি জঙ্গলে পাতা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে মানুষের মতো একটা পা। তারপর আমি যখন উপরের দিকে তাকালাম তখন দেখি যে একটি বিশাল আকৃতির নারী মূর্তি মাটি দিয়ে তৈরি ছিল, শাড়ি পরা, আবার সাথে 2-3টা বাচ্চা ছিল, সেগুলো মাটি মূর্তি। এবং যেটা দেখলাম যে ওইখানে 1-2টা মূর্তি ছিল না, এখানে বেশ কয়েকটা মূর্তি ছিল, যে একটা পুরুষের মূর্তি, আর একটা নারীর মূর্তি, আর কয়েকটা বাচ্চার মূর্তি, এভাবে বেশ কয়েকটা ওইখানে মূর্তি ছিল। কারো বয়স বেশি, কারো বয়স কম, এরকম সাইজের ছিল আর কি এক একজন মূর্তি, যেটা এরকমটা আমি আগে কখনো দেখিনি। আবার এইটা দেখার পর আমি প্রচণ্ড ভয় পেয়েছি এবং আমার জ্ঞানটা হারিয়ে ফেলি। তখন অন্যরা বলে যে কই, আমরাও তো প্রতিদিনই কিন্তু এখানে পাতা ঝাড়ু দেওয়ার জন্য যাই, আমাদের সঙ্গে তো এরকম কোনো রকমের ঘটনাই ঘটেনি। তো সবাই বলে যে এটা তোমার মনের ভুল। এই মনের ভুল বলে আর কি ওনাকে সান্ত্বনা দেন। এখন খয়ারুদ্দিনের স্ত্রীর যে ভয়টা লেগেছে, ওই ভয়ের কারণে কিন্তু উনি পরের দিন ওই জঙ্গলে পাতা ঝাড়ু দেওয়ার জন্য যাননি। তারপর পরের দিন যখন যে ঘটনা ঘটে, একই ঘটনা আরেকটি পাশের বাড়ির এক মহিলার সঙ্গে একই ঘটনা বরাবরের মতো আবার ঘটে। সেও তো একই অবস্থা, তবে সে আর বাড়ি পর্যন্ত আসতে পারেনি। সে ওইখানে ওই ছায়ামূর্তিগুলোকে দেখার পর ওইখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে অন্য আরেকটি মহিলা ওইখানে পাতা ঝাড়ু দেওয়ার জন্য গিয়েছিল এবং সে দেখতে পারে এই মহিলাটি এখানে সেন্সলেস হয়ে পড়ে আছে। এই দেখে সে অন্যান্য মানুষদেরকে ডাকাডাকি শুরু করে এবং ওইখানে মানুষজন এসে জড়ো হয়ে এসে দেখতে পারে যে এখানে এই মহিলাটি সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপর সবাই মিলে এই মহিলাটিকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর জিজ্ঞেস করা হলে বলে যে মানে তার যে বলার ধরনটা ছিল, ওই ধরনটা সেম টু সেম ওই খয়ারুদ্দিন চাচার স্ত্রীর সঙ্গে যেরকমটা ঘটনা ঘটে গিয়েছে তার সাথে পুরোটা মিলে গিয়েছে। তখন এলাকাতে এরকম একটি আতঙ্ক বিরাজ করে, যেটা হচ্ছে যে মানুষ ভাবতে থাকে যে এরকম কয়েকটা মূর্তি কিভাবে দেখা দিতে পারে মানুষের সামনাসামনি, এটা তো হতে পারে না। আর তাছাড়া এই মূর্তিগুলো আসেই বা কোত্থেকে। আরও একটা বিষয় লক্ষ্য করা যায় যে যেখানে মানুষ 2-3 জন দলবদ্ধভাবে যেত পাতা ঝাড়ু দেওয়ার জন্য, তারা কিন্তু কোনো রকমের কোনো ত্রুটি বা কোনো রকমের মূর্তি বা কোনো বিপর্যস্ত তারা কিছুই দেখতে পান না। একা ওইখানে গেলেই কিন্তু ওই রকম মূর্তিটা তারা দেখতে পারে এবং ভয়ের ছুটে মানুষ ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। একই ঘটনা গ্রামের কয়েকজন মহিলার সাথে ঘটে যায়। এটা হলো একটি বিশাল সমস্যা। এখন মানুষজন সবাই ওই জঙ্গলটার পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছে। ওদিকে আশেপাশে যে বাড়িগুলো ছিল তাদের বাড়িতে জ্বালানি কাঠ, পাতা ওইগুলো কিন্তু সংগ্রহ করতো ওই জঙ্গলটা থেকে আর কি। তখন তারা ওই জঙ্গলে আর যেতে পারছিল না। বেশ একটা বড় রকমের মুসিবত হয়ে গেল আর কি এখানে, কারণ সবাই ভয় পাচ্ছে ওখানে এরকম মূর্তি দেখা যায় ওখানে। আর এরকম মূর্তি তো মানুষ সাধারণভাবে তৈরি করতে পারে না। বিভিন্ন হিন্দুদের পূজার মধ্যেও কিন্তু এরকম মূর্তি মানে তৈরি হয় না, যে কয়েকজন মূর্তি আছে ওই মূর্তিগুলোর মধ্যে বয়স দেখা যাচ্ছে একটা বয়স হবে কম আর একটা বয়স হবে বেশি, একটা বাচ্চা, একটা ইয়ং বয়সের, একটা বুড়া, এরকম টাইপের মূর্তি তো আর কোনো মানুষ এরকমভাবে বানায় না আর কি, এটাই। কিন্তু ওইখানে ওই মূর্তিগুলো কোত্থেকে আসলো? এখন মানুষ বিশেষ করে ওই গ্রামের লোকজন ওই জঙ্গলের পাশ দিয়েও যায় না। তো একটা সময় খয়ারুদ্দিন চাচা তিনি তার ব্যবসা বাণিজ্য শেষ করার পর সন্ধ্যার দিকে তিনি বাড়ি ফিরবেন। উনি বাড়ি ফিরেন কিন্তু প্রতিদিন ওই ট্রেনটা দিয়ে, একটা ট্রেন ওদের বাড়ির সামনে দিয়ে আসে, ওই ট্রেনটা দিয়ে কিন্তু তিনি বাড়িতে ফিরেন। তখন ওই দিন ওনার ট্রেনটা মিস করে ফেলেন। ওই শহর থেকে ওনার বাড়িটা বেশ দূরে নয়, প্রায় ঘন্টাখানেকের মতো সময় লাগে ট্রেন দিয়ে যাওয়ার সময়। তো উনি যখন রাত দেরি করে ফেলেন, যে রাত অনেকটা হয়ে গিয়েছে, তখন বাজে রাত 9টার মতো। তো 1965 সালের রাত 9টা মানে বোঝা যায় যে অনেক রাত হয়ে গিয়েছে, কেননা তখনকার মানুষ কিন্তু অতি আগেই ঘুমিয়ে পড়তো। কেননা এখনকার মতো ইলেকট্রিসিটিটা কিন্তু আগে ছিল না, যার কারণে ওই 9টা বাজার পরেই কিন্তু রাতটা পুরো রাস্তা এরিয়াটা একবারে গুটগুটে অন্ধকার হয়ে যায়। উনি আসছিলেন যেহেতু ওনার বাসা ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে হবে, তো
খয়েরুদ্দিন উনি ওই জঙ্গলের পাশ দিয়েই উনি বাসা যাবেন বলে সিদ্ধান্ত নেন দূর থেকে। তো দূর থেকে তিনি দেখতে পারলেন যে হঠাৎ করে মনে হলো ওই সামনে কোনো একটা মহিলা এবং বাচ্চা দুজন মিলে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছে। আমরা ক্ষেতের আইল বলি, মানে হচ্ছে যে দুইটা ক্ষেতের সমন্বয়ে যে মাঝখানে একটা বাঁধ তৈরি হয়, ওই বাঁধটাকে কিন্তু আইল বলা হয়। এই আইল ভাষাটাই কিন্তু গ্রাম্য ভাষায় আপনারা অনেকে হয়তো এটাকে চিনে থাকবেন। খয়ারুদ্দিন চাচা তিনি খেয়াল করেন যে ওই আইলের উপরে একটি বাচ্চা এবং একটি মা, তারা দুজন হাঁটাহাঁটি করছে দূর থেকে যতটুকু মনে হয়েছে। অন্ধকার থাকলেও কিন্তু হালকা একটা আবছা আলোতে ওই দেখা যায় যে যদি কেউ হাঁটাহাঁটি করে সামনে দিয়ে, এটা আর কি তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তখন উনি চিন্তা করলেন যে এত রাত্রে এখানে মা এবং বাচ্চার মতো মনে হচ্ছে, কিন্তু কে হতে পারে। উনি যেহেতু রাতের বেলা প্রতিদিন ওই বাড়িতে ফিরেন এবং উনি খুব সাহসী একজন মানুষও ছিলেন, ওনার আসা যাওয়ার যে বিষয়টা ছিল ওইটার বয়সে তিনি দেখেননি যে এই ধরনের কোনো কাণ্ডকলাপ যেটা খুব অস্বাভাবিক হতে পারে। এরকম কোনো ঘটনা কিন্তু ওনার চোখে কোনো দিন পড়েনি। তবে যেহেতু পুরো গ্রামের মধ্যে এরকম একটা ভুতুড়ে কাণ্ডকলাপের এই যে কথাবার্তাগুলো হচ্ছে মানুষের মধ্যে, সেই কথাগুলো পরিপ্রেক্ষিতে উনি ভাবছেন যে হয়তো কোনো খারাপ কিছু এখানে হতে পারে। তিনি এটা ভেবে মনে মনে একটু ভয় পাচ্ছেন। তখন ওইখানে দাঁড়িয়ে থেকে তিনি হালকা হালকা ভয় পেলেও তিনি চিন্তা করেন যে যতটুকু শোনা গেল গ্রামের মানুষের সাথে ঘটনাগুলো ঘটে গেছে, তারা এই বয়স আকৃতির কিছু মূর্তি দেখতে পেরেছিল, ছোট বড়, কিন্তু এখানে তো জলজলা দুইটা মানুষ হাঁটাহাঁটি করছে। তো এটা মনে হয় কিছু হতে পারে না, এগুলো মানুষই হয়তো পারে হবে, বা আশপাশের কোনো বাড়ির লোকজন হতে পারে মেহমান হিসেবে আসছে আর ওইখানে এসে একটু হাঁটাহাঁটি করছে, এরকমটা হতে পারে তিনি মনে করেন আর কি। আবার এরই মধ্যে যারা যারা এখানে কৃষি কাজ করতেন, তারা কিন্তু এই ক্ষেতের প্রতি অন্যরকম একটা যত্ন করতেন। এটা হচ্ছে যেমন যদি ক্ষেত লাগানোর পর ওই আইলটা একটু ফেটে যেত, যদি এক ক্ষেতের পানি আরেক ক্ষেতে চলে যেত, যাতে করে এটা না যায় এর জন্য একটা আইল যদি কোনো রকম ফাটা মারতো, তারা রাত্রি নাই দিন নাই ওইখানে এসে আইলটাকে জোড়া দেওয়ার পর তারা বাড়িতে যেতেন। তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানে চিন্তা করেন যে হতেও পারে এরকম কোনো কাজেও ওইখানে মানুষ আসতে পারে বাঁধ ঠিক করার জন্য আর কি। উনি যখন আস্তে আস্তে করে বাড়ির দিকে এগোচ্ছিলেন, তখন সামনে থাকা ওই বাচ্চা এবং মহিলাটি ওই চাচার সামনে এগিয়ে আসেন। এসে খয়ারুদ্দিন চাচার সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে খয়ারুদ্দিন চাচার উপরে যে গাঁটটিটা ছিল ওই গাঁটটির মধ্যে শাড়ি ছিল। ওই শাড়ির দিকে খানিকক্ষণ তাকানোর পর জিজ্ঞেস করলো যে চাচা, আপনার কাছে কি এখনো শাড়ি আছে? তখন খয়ারুদ্দিন চাচা বললেন যে হ্যাঁ, শাড়ি তো আছে, কেন তোমার কি লাগবে নাকি? আর এমনিতেই আজকে শাড়ি বেশি বিক্রি হয়নি, শাড়ি অনেকগুলো রয়েছে। তখন চাচার মুখে এই কথা শুনে ওই মহিলাটি বলে উঠলো যে আপনি আমাকে একটা শাড়ি দেন। তখন খয়ারুদ্দিন চাচা বললেন যে এই রাতের বেলা তুমি কীভাবে শাড়ি দেখবা? দিনের বেলায় আমার বাসায় আসো, তখন তোমার মন মতে দেখে শুনে একটা ভালো শাড়ি নিয়ে যেও। বলে না, আমার কোনো সমস্যা নেই, আমি রাতের বেলায় শাড়ি দেখতে পারবো। আপনি একটা কাজ করেন, আপনার ওই গাঁটিটা খুলেন। তখন খয়ারুদ্দিন চিন্তা করেন যে কি ব্যাপার, এই রাত্রি গুটগুটা অন্ধকারের মধ্যে মহিলাটির মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না, আবার সে আমার শাড়িকে কিভাবে পছন্দ করে কিনবে কে জানে। তখন খয়ারুদ্দিন একটু অবাক হন। ওই মহিলাটি পিড়াপিড়ি শুরু করে যে না, আমাকে শাড়ি দিয়েই যেতে হবে। তখন খয়ারুদ্দিন তিনি আর কোনো রকমের উপায় না পেয়েই তিনি ওই গাঁটিটাকে মাটিতে লামালেন। লামিয়ে তিনি আস্তে আস্তে ওই গাঁটটির বাঁধনটা খুলে দিলেন। গাঁটটি খুলে দিয়ে বললেন যে এই নাও, এখন তুমি কোন শাড়ি নিবে, এই অন্ধকারের মধ্যে তুমি বাছাইকৃত করে একটা শাড়ি নাও। তখন এই মহিলাটি গাঁটটি থেকে একটি শাড়ি তিনি বের করে নিলেন। বলল যে এই শাড়িটা আমি নিলাম, এটা আমার ভালো লেগেছে। তখন উনি বললেন যে আচ্ছা, অন্ধকারের ভিতরে শাড়ি যেহেতু পছন্দ হয়েছে, তো দামটা? তখন মহিলাটি বলল যে আচ্ছা, দামটা আমি পরে দিয়ে দেব, এখন দেব না, তোমাকে আমি তোমার বাসায় পরে পৌঁছে দিয়ে আসবো আমার দামটা। তখন খয়ারুদ্দিন চাচা বলেন যে কি ব্যাপার, আমি তো তোমাকে চিনি না, আর যথারীতিভাবে তুমিও হয়তো আমাকে চিনো না,
তাই তুমি আমাকে দামটা কিভাবে কালকে দিয়ে যাবে? যদি তুমি কালকে আমাকে দামটা না দাও? তখন ওই মহিলা বলে যে আমি এই জঙ্গলেই থাকি, দামের দরকার হলে তুমি এই জঙ্গলে এসো কালকে, আমি তোমাকে দাম দিয়ে দেব। আর যদি না আসতে পারো তাহলে কালকে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার দামটা দিয়ে চলে আসবো। এই কথা শুনে সাথে সাথেই খয়রুদ্দিন পায়ে ভয়। এই জঙ্গলে থাকে মানে? এই জঙ্গলে কোনো বাড়িঘর নেই, এই জঙ্গলে কোনো অস্তিত্বও নেই যেখানে মানুষ পাতা বা লাকড়ি কুড়ানোর জন্য এসে থাকে। জঙ্গলে কোথায় থাকে? তো উনি খুব ভয় পান, ওনার সারা শরীর ঘামতে থাকে। তো উনি আর কোনো কথা বলে না, উনি ওই মহিলাটিকে দেখতে থাকেন যে মহিলাটি কি কি কর্মকাণ্ডগুলো করে। তখন এক পর্যায়ে ওই মহিলাটি তার বাচ্চাকে সাথে করে নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে পড়ল। খয়রুদ্দিন তখন তাড়াতাড়ি করে তার শাড়িগুলোকে গাঁটটির ভিতরে আবার ঢুকিয়ে নিল এবং খুব তাড়াতাড়ি করে তিনি ওই গাঁটিটাকে মাথায় তুলে নিয়ে ওনার বাড়ি, যেহেতু কাছে ছিল, বাড়িতে চলে যান। তিনি গিয়ে সব ঘটনা তিনি খুলে বলেন। তখন ওই পরিবারের সদস্যরা সবাই খুব ভয় পায়। তারা বলছে জঙ্গলে এটা কি শুরু হলো আমাদের গ্রামে, আমরা ওই জঙ্গলের পাশ দিয়ে যেতে পারছি না, জঙ্গলের ভিতর থেকে কোনো রকমের লাকড়ি, জ্বালানি, পাতা কিছুই আমরা আনতে পারছি না, নানান ধরনের কর্মকাণ্ড আমাদের সামনে হাজির হচ্ছে, এটা কি হচ্ছে আমাদের সাথে, এই ঘটনা কেন বারবার এরকম হচ্ছে? এখন ওইখানে কিছু মানুষজনকে দেখা গিয়েছিল যারা ওইসব বিষয়ে কিন্তু তারা কম বিশ্বাস করতেন, যার কারণে তারা বুকে সাহস করে নিয়ে ওই জঙ্গলের পাশে তারা ঘোরাফেরা করতেন এবং মানুষকে বলতেন যে আসলে জঙ্গলে কিছুই নেই, এটা তোমাদের মনের ভুল হতে পারে। তখন ওই মহিলাদের পরিবর্তে 3-4 জন পুরুষ মিলে ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করতেন এবং পাতা লাকড়ি সংগ্রহ করে তারা বাড়িতে নিয়ে চলে আসতেন। প্রথম যখন 2-3 জন করে ঢুকতো ওই জঙ্গলের ভিতরে, তখন কিন্তু তারা প্রথম কিছুই দেখতো না, কিন্তু পরবর্তীতে ওই দিনের বেলাতেও তারা এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডগুলো দেখতে পায়, কিন্তু তখন ওই মানুষের মূর্তিগুলো তারা দেখতে পায় না। তখন তারা দেখে যে বিভৎস চেহারার, দানবাকৃতির বা বিভৎস চেহারার কোনো দানব মানুষের মতোই তারা এক এক জায়গায় এক একটা দাঁড়িয়ে আছে। তারা এটি দেখতে পেত এবং দেখার পর তারা ভয় পেয়ে এখান থেকে তারা বেরিয়ে চলে আসতেন। এই ঘটনাগুলো যখন কন্টিনিউ হচ্ছিল, কেউ যখন ওই জঙ্গলে আর যেতে পারছিল না, তখন ওই এলাকাতে থাকা একজন হুজুরের তারা শরণাপন্ন হন এবং হয়ে তারা যে হুজুরকে সব ঘটনা খুলে বলার পর বললেন যে এই ঘটনাগুলো কেন হচ্ছে, এ থেকে মুক্তি পাওয়ার কী উপায় আছে। তখন ওই হুজুরটা একটু সময় নেন, সময় নিয়ে তিনি বলেন যে ওখানে বেশ কিছু বদ জিন পরিবার এখানে এসে বসবাস শুরু করেছে, তোমরা এখানে যাও, তারা এই জিনগুলো ওইগুলো তোমাদের এই কর্মকাণ্ডগুলো তারা পছন্দ করে না। তখন তারা ওইখান থেকে বলে উঠলো যে আমরা ওইখানে যারা যারা ছোট ছোট পরিবারগুলো আছি, তারা তো জ্বালানির জন্য যেমন কাঠ বা পাতা এগুলো আমাদের সংগ্রহ করাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে আমরা তো আর জ্বালানি কোনোখান থেকে আর কালেক্ট করতে পারি না, এখান থেকেই আমাদের নিয়ে আসতে হয় এবং এই দিয়ে আমাদের সংসারে যে রান্না, ওই রান্নাগুলো আমরা করি থাকি আর কি। এখন আমরা যদি এই জঙ্গলে না যাই, তাহলে আমরা রান্না বান্না করার জন্য এই উপকরণগুলো আমরা কোথায় পাবো? আর এরকম একটি লাকড়ির সন্ধানের জায়গা কিন্তু আমাদের এই এলাকাতে কিন্তু আর নেই। তবে এটা একটা সরকারি খাস জমি ছিল, যার কারণে এটার উপরে কোনো আধিপত্য বা কোনো মানুষের যে দায়িত্ব এটা কিন্তু ছিল না। পুরোপুরিভাবে জনগণরা এটাকে মানে পাতা লাকড়িগুলো কুড়িয়ে নিত, যার যার মতো করে এটাকে ব্যবহার করত। তো এই কারণে কিন্তু এখানে অনেক মানুষ ওই জঙ্গলের পাতার উপর, লাকড়ির উপর তারা অনেকটা নির্ভরশীল ছিলেন। তখন তারা বলেন যে আচ্ছা, যেটা হচ্ছে তো হচ্ছে, এটা আমাদের জন্য খুব খারাপ হচ্ছে, তবে এটার তো একটা ভালো সমাধানও আমরা চাই নাকি। তখন এই হুজুরকে বলেন যে যদি আপনি এমন একটি কাজ করেন, যদি জিন ওইখানে থেকেও থাকে, ওরা যাতে ওইখান থেকে চলে যায়। তো হুজুর তখন তাদেরকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, বলে দেখতে পারি যদি তাদের সাথে কি করা যায়। তোমরা আমাকে এই 7 দিনের সময় দাও, আর 7 দিন পরে তোমরা আসো, দেখি আমি 7 দিনের ভিতরে কি ওই জিনগুলোর সাথে কথা বলতে পারি কি না, কোনো একটা ব্যবস্থা গ্রহণ করতে পারি। এইভাবে দেখতে দেখতে 7 দিন চলে যায়। 7 দিন চলে যাওয়ার পর ওই হুজুরের কাছে আবারও ওই এলাকার কিছু মানুষ যান
গিয়ে জিজ্ঞেস করেন যে কোনো রেজাল্ট কি আসছে নাকি। তখন হুজুরকে জিজ্ঞেস করার পর হুজুর বললেন যে দেখুন, এখানে যে জিন পরিবারগুলো এসেছে তারা এই এলাকার কোনো মানুষের ক্ষতি করবে না, তারা এই জঙ্গলটাতে অনেক দিন তারা থাকার জন্য প্ল্যান করে এই জঙ্গলে এসেছেন। কিন্তু ওরা জানতো না যে তোমরা এই জঙ্গলের যে কাটা, এই কাঠ বা পাতার উপর তোমরা নির্ভরশীল। এভাবে তোমরা যে বারবার প্রতিদিন ওইখানে যাও, এতে তারা একটু ডিস্টার্ব ফিল করে। আর তোমরা যে মূর্তিগুলো এখানে দেখো, ওই মূর্তিগুলো কিন্তু ওরাই। প্রথমত তোমাদেরকে ওই জিনগুলো ভয় দেখানোর চেষ্টা করেছিল, যাতে ভয় পেয়ে তোমরা ওই জঙ্গলটা ছেড়ে দাও। প্রথমত মহিলারা যখন ভয় পায়, তো ভয় পাওয়ার পর যখন কয়েকদিন ওইখানে জঙ্গলে যাওয়া হয় না মানুষের, তারপর যখন পুরুষরা ওইখানে যায়, তখন ওই জিনেরা ভাবে যে আরও একটু শক্তভাবে তাদেরকে ভয় দেখাতে হবে। তখন বিভৎসভাবে একটা মূর্তি আকারের দানব আকৃতির তারা হয়ে দাঁড়িয়েছিল ওইখানে আর কি। ওরা চায় যে তোমরা এখানে না আসো। তবে আমি বলেছি যে যেহেতু তোমরা এই জঙ্গলের কাঠ বা পাতার উপর নির্ভরশীল, ওদেরকে বলেছি যে ওরা যাতে অন্য কোনো জঙ্গল বা অন্য কোনো জায়গায় তারা চলে যায়। তখন তারা বলল যে আমরা এখানে নতুন এসেছি, অন্য কোথাও যেতে আমাদের অনেকটা সময় লাগবে, সুতরাং আমরা যতদিন এই জঙ্গলে এখন আছি, এই জঙ্গলের ভিতরে যাতে মানুষ না আসে। তখন ওইখানে ওই লোকজন শোনার পর বলল যে এখন তো আর কিছু করার নেই, আচ্ছা ঠিক আছে, তারা যেহেতু যতদিন পর্যন্ত এখান থেকে না যায় ততদিন পর্যন্ত আমরা একটু কষ্ট মষ্ট করে অন্য জায়গা থেকে আমরা একটু কালেক্ট করে চালিয়ে নিতে পারবো। তো প্রিয় লিসেনার্স, এইরকম অবস্থাটা কিন্তু প্রায় ওখানে 6 মাস ছিল। 6 মাস পর ওই জঙ্গলে আর এরকম কোনো কাণ্ডকলাপ বা এরকম অবিশ্বাস্য কাহিনী আর দেখা যায়নি বা ঘটেনি। পরবর্তীতে ওই হুজুরই আবার খবর পাঠায় যে ওই জিনেরা এখান থেকে চলে গিয়েছে। এখন তো আবার সেই জঙ্গলগুলো এত বেশি নাই, যে জঙ্গলের যে ঘনত্বটা ছিল আগে, এটা কাটাকাটি করার পর এখানে আবাসন হয়েছে। জঙ্গলটা বেশ পাতলা হয়ে গিয়েছে আর কি। বিভিন্ন বড় বড় স্থাপনা এখানে নির্মাণ হয়েছে। তো এই বড় বড় জঙ্গল কিন্তু এখন আর নেই, এখন একদমই প্রায় পরিষ্কার বললেই চলে ওই জায়গাগুলো আর কি। তো প্রিয় লিসেনার্স, এটি ছিল আমাদের ফার্স্ট ঘটনা। ইতিমধ্যে আরও একটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি, তবে সেটি বলার আগে আপনাদের কাছে একটি কথা জানতে চাইব যে প্রথম ঘটনাটি কেমন লেগেছে। কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি আজকের আমাদের স্পেশাল দ্বিতীয় ঘটনাটিতে। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে এই মুহূর্তে আমি চমৎকার একটি স্টোরি শেয়ার করতে চাচ্ছি, যেটি আমি আশা করি আপনাদের কাছে প্রথমটির থেকে অনেকটা ভালো লাগবে এই স্টোরিটি। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই যে স্টোরিটি শেয়ার করতে যাচ্ছি সেই স্টোরিটি হচ্ছে একটি কালো জাদুর একটি ভয়ঙ্কর ঘটনা, যেটি ভয়ঙ্কর বলা চলে না, এটি একটি মর্মান্তিক ঘটনা। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন চট্টগ্রামের এক ভাই, যিনি শেয়ার করেছেন ওনার পরিবারের সঙ্গে এই ঘটনাটি ঘটে গিয়েছে। তবে সঙ্গত কারণে ওনার নামটা আমি আপনাদের কাছে বলতে পারছি না। ওনার নামটা আপনাদের কাছে বললে ওনাকে ছোট করানো হবে, তো এই কারণেই কিন্তু আমি নামটা বলতে চাচ্ছি না। তবে ওনার নাম আমি জানি। ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলায়। তখনকার সময়কাল ছিল 1981 সাল। এই সময়টাতে ওই যে লোকটা ছিলেন, ওনার আরেকজন ভাই ছিলেন। দুই ভাই একই বয়সের ছিলেন, তাদের ছেলে মেয়েও ছিল একই বয়সের। প্রায় একজনের ছিল 4 জন, আরেকজনের ছিলেন 3 জন। 4 জন যার ছিলেন, মূলত ওনার সাথেই এই ঘটনাটি ঘটে। তবে ঘটনা ঘটে না, উনি এই ঘটনাটি ঘটান। কীভাবে ঘটান, কেমনে ঘটান, কি হয়, এটা আপনারা ঘটনার মাঝখানে বুঝতে পারবেন প্রিয় লিসেনার্স। উনি একটা সময় দেখতে পারেন যে ওনার যে ছোট ভাইয়ের ছেলে মেয়ে আছে 3 জন, ওই ছেলে মেয়েরা পড়ালেখার মধ্যে খুব ভালো স্টুডেন্ট, তারা উন্নতি করছে খুব ভালো, তারা এগিয়ে যাচ্ছে খুব ভালোভাবে।
ওই যতটা ওই 4জন ছেলে মেয়ের বাবার তুলনায় অনেকটা বেশি। উনি ছিলেন বড় ভাই ছিলেন, আবার ওনার ছোট ভাইয়ের 3 বাচ্চা ছিলেন। ওই 3 বাচ্চার খুব ভালো ছিল পড়ালেখা এবং সব দিক দিয়ে ট্যালেন্ট ছিল খুব ভালো। তখন ওই বড় ভাই ভাবেন যে কি ব্যাপার, আমার ছেলে মেয়ের থেকে ওর ছেলে মেয়ে এতটা বড় হয়ে যাবে, এটা তো মানা যায় না। কিন্তু কি করা যায়, এটা যদি হয় তাহলে তো আমার মান সম্মান আর থাকবে না। ছোট ভাইয়ের ছেলে মেয়েগুলো কত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হচ্ছে আমার চোখের সামনে, আমার ছেলে মেয়ে তো এক একটা এরকম হতে পারছে না। যে করেই হোক এদেরকে আটকাতে হবে। তখন ওই বড় ভাই কিছু ফোন দিয়ে আটেন। তিনি প্রথমে ভাবেন যে অন্য কোনো উপায়ে কি এদেরকে শেষ করা যায়, কিন্তু না। ওনার মাথায় তখন এটা ছিল যে যদি তিনি অন্য কোনো খারাপ কাজ করেন তাহলে পুলিশের ঝামেলা হবে, কেস মামলার ঝামেলা হবে। এর জন্য তিনি এটা ভাবতেন যে তিনি অন্য কোনো পরিকল্পনা আঁটতে থাকেন ওনার মনের ভিতরে আর কি। তখন দিন যায় ওনার মনে একটা আইডিয়া আসে। তখন আইডিয়াটা সঙ্গত কারণে ওনার এক বন্ধুই ওনাকে দিয়েছিলেন, যেটা ওনার এক খুব কাছের বন্ধুর সঙ্গে শেয়ার করেছিলেন যে এই ঘটনাটা, যে আমার এরকম সমস্যা হচ্ছে, তবে আমি চাই যে আমার ছোট ভাইয়ের ছেলে মেয়েগুলো যাতে আর ভালোভাবে এগিয়ে না যেতে পারুক। তখন সে বলল যে আমাদের যে পাশের গ্রামে একটা তান্ত্রিক আছে, ওই তান্ত্রিকের কাছ থেকে তুমি একটা কালো জাদু করতে পারো। এটার যদি কোনো প্রভাব ফেলতে পারো তাহলে দেখতে পারো যে তোমার এটার ফলাফল তুমি ইতিমধ্যেই পেয়ে যেতে পারো। তখন ওই বড় ভাই তিনি শোনার পরেই তিনি ওনার মনের ভিতরে একটা অন্যরকম আবেগ চলে আসে। তিনি উতলা হয়ে ওঠেন ওই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য, কিন্তু পরিবারের কাউকে এবং ওই বন্ধুটা বাদে কাউকেই বলেনি যে তিনি ওই তান্ত্রিকের কাছে যাবেন। তবে এখানে আরও একটা বিষয় হয়েছিল যে ওই যে ওনার বন্ধুটা ছিলেন, ওই বন্ধুটাকে তিনি তখন একটু বকাঝকা করেন। তার কারণ হচ্ছে উপরে ভালো থাকার জন্য তিনি এই বন্ধুকে এরকম বকাঝকা করেন যে তুই কি পাগল হলি নাকি, আমার ছোটো ভাইয়ের বাচ্চাগুলোকে এইভাবে আমি এরকম করব। কিন্তু না, ওনার মনের ভিতর যে এরকম একটা ফোন দিয়ে উনি সেভ করে নিয়েছেন, তবে এটা উপরে ভালো দেখালে কি আর হবে। তিনি তখন ওইখান থেকে চলে যান ওই তান্ত্রিকের কাছে পরদিন রাত্রিবেলা। রাত প্রায় অনেক রাত, মধ্যরাতের সময় তিনি ওই তান্ত্রিকের বাসায় চলে যান। গিয়ে ডাক শুরু করেন, তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, একটু ঘর থেকে বের হবেন, আমি খুব জরুরি বিপদে আপনার কাছে এসেছি। তখন অনেকক্ষণ ডাকাডাকি করার পর ওই তান্ত্রিক দরজা খুলে বলল যে কে তুমি। তখন ওনার পরিচয় দিলেন। দেওয়ার পরেই তান্ত্রিক ওনাকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে এক গ্লাস পানি দিলেন। পানি দেওয়ার পর বললেন যে সমস্যা কি হয়েছে আমাকে খুলে বলো। তখন ওই বড় ভাইটি তিনি সব ঘটনা খুলে বলতে লাগলেন। তিনি বলতে লাগলেন এক এক করে ওনার যে মনের ভিতরে যে একটা ক্ষোভ হয়ে আছে ওনার ছোটো ভাইয়ের ছেলে মেয়ের জন্য, এটা তিনি আস্তে আস্তে ওই তান্ত্রিকের কাছে সব খুলে বললেন যে আমি চাই তারা যাতে ধ্বংস হয়ে পড়ুক। তখন ওই তান্ত্রিক বলল যে দেখো, তুমি আমাকে টাকা দিবা, আমি তোমার কাজ করব, এটাই স্বাভাবিক। তবে তুমি যেটা কাজ করতে যাচ্ছ সেটা কিন্তু ভালো হচ্ছে না। তখন তিনি বলেন যে আপনার জন্য মনে হচ্ছে ভালো হচ্ছে না, তবে আমার জন্য যে একটা খুব খারাপ রিপুটেশন আসবে, আপনি আমার ভালোর জন্য আপনি এই কাজটা করুন। তখন তান্ত্রিক বলল যে ঠিক আছে, আমাকে তুমি সময় মতো টাকাটা দিয়ে দিলে আমি তোমার কাজটা করে দিব, সময় মতো কাজ হয়ে যাবে, এর চেয়ে বেশি তো আর কিছু হতে পারে না। তখন ওই লোকটি খুব খুশি হয়ে কিছু টাকা ওই দিন ওনার হাতে দেন। দেওয়ার পর বললেন যে আমি কোন দিন আসব। তখন তান্ত্রিক বলল যে আপনি 1 সপ্তাহ পরে আসবেন। 1 সপ্তাহ পর আপনাকে আমি বলে দিব যে আপনি কি কি নিয়ে আসার জন্য আমার কাছে। তখন ওইখান থেকে তান্ত্রিকের কাছ থেকে তিনি বিদায় নিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি 1 সপ্তাহ পরে আপনার কাছে আসব। এই বলে তান্ত্রিকের কাছ থেকে ওই লোকটি
বিদায় নেন। নিয়ে তিনি বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার কিছুদিন পরেই কিন্তু 1 সপ্তাহ পেরিয়ে যায়। 1 সপ্তাহ পেরোনোর পরেই ওই তান্ত্রিকের কাছে তিনি আবার এসে হাজির হন। হয়ে বললেন যে, তান্ত্রিক বাবা, আজকে তো 1 সপ্তাহ হয়ে গিয়েছে, এখন আপনি বলে ফেলুন আপনার কি কি লাগবে, আমি আপনাকে এনে দিই, এবং ওই কাজটা কিন্তু আপনাকে যথারীতিভাবে ভালোভাবে করতে হবে। তখন তান্ত্রিক বলে ওঠেন যে, হ্যাঁ, তবে আমার জন্য কাজটা যতটুকু কঠিন হবে তার থেকেও বেশি কঠিন হবে তোর জন্য করা। তখন তিনি অবাক হয়ে বললেন যে, কেন কেন, কি হয়েছে? আমার জন্য কঠিন হবে কেন? আপনিই তো কাজ করবেন। তখন তান্ত্রিক বলে, না, আমি তো শুধু এখানে বসে কাজ করব, তোমাকে যেতে হবে একটি বিপজ্জনক একটি জায়গায়। সেটা কি? সেটা বললেন যে, গতবার কোনো মানুষ মারা গিয়েছে, এমন কোনো মানুষ আছে যেটা পূর্ণিমার রাত্রি মারা গিয়েছে গতবার, ওই মানুষের যে লাশের কাপনটা রয়েছে, কবরের ভিতরে যে কাপন, ওই কাপনটা তোমার উদ্ধার করে নিয়ে আসতে হবে একটি অংশ। তুমি কাঁচি বা দা বা ব্লেড দিয়ে যে কোনো কিছু দিয়ে যদি তুমি কেটে একটি অংশ নিয়ে আসতে পারো, ওই অংশের মধ্যে আমি আমার কুফরি করব, কুফরি করার পর আমি বান মারব। তখন যেটাকে আর কি স্বাভাবিকভাবে যে গ্রাম্য ভাষায় বান বলা হয়ে থাকে, যে বান, জাদুটুনা, কালো জাদু, এরকমটা আর কি। তখন তান্ত্রিকের মুখে এই কথা শুনে তিনি একটু হতাশ হন, হয়ে বলেন যে, বাবা, আমি তো এটা করতে পারবো না, আপনি আমাকে খুব বড় একটা দায়িত্ব দিয়ে ফেলেছেন, আমি তো এটা সামলাতে পারবো না। তখন ওই তান্ত্রিক বলে উঠলেন যে, সামলাতে হবে, যেহেতু কাজটা তোমার জন্য হচ্ছে, তোমাকে এটা সামলাতে হবে, আর তুমি যদি না করো তাহলে এই কাজটা হবে না। তখন ওই লোকটি বলে উঠল যে, না, আমি করব, আমি ওই কাফন আনবো। আমাদের এই গ্রামে গতবার ঠিক 1 বছর হয়েছে একটা যুবক মারা গিয়েছিল, ওর লাশ ওই গুরুস্থানে রয়েছে, আমি এর খবরটা খুঁড়বো এবং খোঁড়ার পর ওর কাপনের একটা অংশ আমি আপনার হাতে এনে তুলে দিব। তখন তান্ত্রিক খুশি হয়ে বলল যে, তাহলে আনতে পারলে তো ভালোই, তোমার কুফরিটাও হয়ে যাবে। তখন তান্ত্রিক ওনাকে আরো একটা কথা বলেন, যেটা হচ্ছে, তিনি যাওয়ার আগে বলে ওঠেন যে, শুনো, তুমি যে এই কাপড়টা আনবা, এটা কিন্তু তোমাকেই আনতে হবে একা একা। যদি এটা অন্য কেউ আনে তাহলে আনার দরকার নাই, তোমাকেই আনতে হবে। তখন তিনি বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে, আমি আনবো। এই বলে তান্ত্রিকের কাছ থেকে তিনি বিদায় নেন। নিয়ে তিনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে তিনি ঘুমাচ্ছেন। ঘুমানোর আগে তিনি ভাবেন, হাঁটার সময় তিনি ভাবেন, খাওয়ার সময় তিনি ভাবেন যে কিভাবে এই কাজটি করা যায়। ওনার পরিবারের মানুষ তখন সন্দেহ করে যে উনি একটু পাল্টে গিয়েছেন, কিন্তু তারা বুঝতে পারেনি। তিনি ভাবতে ভাবতে তিনি ওনার গ্রামের একজন ছেলে ছিল যে কিনা ওই গাছ থেকে সুপারি পারতো এবং নারকেল পারতো, এভাবে কিন্তু তার ইনকামটা করতো। আবার সে একটু খারাপ টাইপের ছেলে ছিল, গাঁজা মদ খেত। ওই ছেলেটার নিকট তিনি পৌঁছায় গিয়ে বললেন যে, আচ্ছা শুনো, তোমাকে আমি অনেকগুলো টাকা দেব, তুমি আমার একটা কাজ করে দিতে হবে। ছেলেটা বেশ টাকার কথা শোনার পর সে রাজি হয়ে গেল, বললো, চাচা কি কাজ করতে হবে? তখন তিনি বললেন যে, আমাদের যে ওই গুরুস্থানে গতবার একটা লাশ দাফন করা হয়েছে, ওই লাশের একটা অংশ তোমাকে নিয়ে আসতে হবে, তবে সেটা যাতে কেউ না দেখে, আমি তোমার সঙ্গে যাব, আর এই ঘটনাটা যাতে কেউ আর না জানে। তখন ছেলেটা একটু ভয় পেল, ভয় পেয়ে বলল যে, কি বলেন চাচা আপনি? আমি এটা করতে পারবো না, একটা মানুষ মারা গিয়েছে, তার লাশটা আবার তোলা, এটা একটা খারাপ কাজ, এটা আমার দ্বারা সম্ভব হবে না, আপনি অন্য কোথাও যান। তখন ওই
লোকটা ওই ছেলেটাকে অনেক টাকার লোভ দেখান। তখন টাকা দেখতে পেরে ওই ছেলেটার আর লোভ সামলাতে পারে না, সে রাজি হয়ে গেল, বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আজকে রাত্রিবেলা ওই কাপড়টা নিয়ে আসার জন্য চেষ্টা করব, আপনি আমার সাথে থাকবেন। তখন ওই চাচা তিনি খুশি হলেন, হয়ে বললেন যে সাব্বাস বেটা, তুই আজকে গিয়ে নিয়ে আসবি একটা অংশ, আর এই এক অংশ আমার অনেক দরকার আছে। ছেলেটা জিজ্ঞেস করার পর তিনি বললেন না যে কিসের জন্য ওই কাপড়টা নিয়ে আসা হচ্ছে। তো যথারীতিভাবে রাত হয়, রাত হওয়ার পর ওই ছেলেটার নিকট আবারও তিনি যান এবং ছেলেটাকে তার বাড়ি থেকে একটা কোদাল এবং একটা দা নিয়ে ওই কবরস্থানের দিকে এগিয়ে যান। তারা দুজন এগিয়ে গিয়ে যথারীতিভাবে ওই পূর্ণিমার রাতে তিনি কবরটা খুঁড়েন এবং কাপড়ের একটা অংশ ওনারা খুঁজে পায়। তারপর একটা অংশ কেটে ওই চাচার হাতে তুলে দেন। তখন ওই চাচা ওকে বেশ কিছু টাকা দিল। দেওয়ার পর ইনি কাপড়ের টুকরোটা পেয়ে খুব খুশি হন। তখন তাড়াহুড়া করে আবার ওই কবরটা খোঁড়া হয়। পরদিন সকালবেলা যখন মানুষ এসে দেখতে পারে যে কবরের মাটিগুলো আওড়া জাওড়া হয়ে আছে, তখন মানুষ ভাবে হয়তো কোনো কুকুর বা কোনো শেয়াল এখানে রাত্রিবেলা কোনো খোঁড়াখুড়ি বা খামচাখামচি করছে, এরকম এর জন্য এরকমটা হচ্ছে। তবে কেউ বুঝতে পারেনি যে এই কবরের সঙ্গে একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছে। তখন ওই রাত্রিবেলায় কিন্তু ওই চাচা তিনি করলেন কি, ওই কাপড়ের টুকরাটা নিয়েই চলে গেলেন ওই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে যাওয়ার পর তিনি হেসে হেসে বললেন যে বাবা, আমি তো আমার কাজ করে ফেলেছি। তখন তান্ত্রিক এই ওনার হাতে এই কাপড়টা দেখতে পেয়ে তিনি অবাক হন এবং বলেন যে তুমি তো দেখা যায় সত্যি সত্যি কাপড়টা নিয়ে চলে এসেছো, টুকরাটা। তখন সেও হেসে বলে যে হ্যাঁ, আমি নিয়ে চলে এসেছি, এখন কাজ হচ্ছে আপনার। তখন তান্ত্রিকটা কাপড়টা হাতে নেন, নিয়ে কিছুক্ষণ ওই কাপড়ের দিকে তাকিয়ে তিনি পরীক্ষা করে দেখতে পারেন যে না, এটা আসলেই কাপড়ের কাপড় এবং এটা দিয়েই কাজ হবে। তিনি বললেন যে তোর কাজ এখন হয়ে যাবে, যা 1 মাস পরে আমার কাছে আসবি। তখন ওই লোকটা তান্ত্রিককে কিছু হাদিয়া দেয়। হাদিয়া দেওয়ার পর সে বাড়িতে চলে আসে। তখন তো সে খুব ভালো হাসি খুশি চলাফেরা করে এবং ওই যে তার ভাই ছিল, তার ভাইয়ের সঙ্গে কিন্তু আগে জায়গা জমি নিয়ে অনেক পেচ ছিল, যেটার কারণে তারা কথাবার্তা বেশি একটা বলতো না। তখন ওই বান মারার সময় ওনার ছোট ভাইয়ের সঙ্গে ডেইলি কথা বলে জিজ্ঞেস করে যে আমরাই তো ঝগড়াঝাটি করে কি লাভ বল। তখন বড় ভাইয়ের আশ্চর্য ধরনের একটা মিল দেখার পর সবাই খুশি হন, তবে এখানে যে একটা রহস্য আছে সেটাও কিন্তু তারা বুঝতে পারে সবাই। তখন যথারীতিভাবে তিনি জিজ্ঞেস করেন প্রতিদিনই যে তোর ছেলে মেয়ের কি অবস্থা, ছেলে মেয়ের কোনো ক্ষতি হচ্ছে কি, বা ছেলে মেয়ে কি ভালো আছে, এরকম জিজ্ঞাসাবাদ। তো চাচা হিসেবে জিজ্ঞেস করতেই পারে, কিন্তু ওনার জিজ্ঞেস করার মতলব হচ্ছে আরেকটা। তিনি বুঝতে চাইছিলেন যে তান্ত্রিক যে কাজটা করছেন এটার কি কোনো প্রভাব গিয়ে পড়ছে নাকি। তখন দেখতে দেখতে 1 মাস চলে যায়, কিন্তু ওর ভাইয়ের ছেলের কিছুই হয় না। এটা দেখতে পেয়ে সে ভাবে যে কি ব্যাপার। তান্ত্রিক বলল 1 মাসের ভিতরে কাজ হয়ে যাবে, কিন্তু এখন 1 মাস 2 দিন পেরিয়ে গেল, এখনো কাজ হচ্ছে না, যাই তো তান্ত্রিকের কাছে। এই বলে ওই দিন সন্ধ্যার পর তিনি তান্ত্রিকের কাছে আবারও যান। যাওয়ার পর জিজ্ঞেস করলেন যে বাবা, আপনি কি কাজ করলেন? ওদের তো কোনো প্রভাবই পড়ছে না, ওরা তো সুস্থ হচ্ছে সবাই, কোনো রকম খারাপ রিপুটেশনও পাচ্ছি না, কোনো খারাপ খবরও পাচ্ছি না তাদের। তখন তান্ত্রিক বলে উঠল যে কি বলছিস, যে বান মেরেছি এটা তো কাজ করার কথা, কাজ করবে না কেন? আমার তো এরকম আগে কখনো হয়নি। 1 মাস কি 20 দিনের ভিতরেই কাজ হয়ে যেত, 21 দিনের ভিতরে।
তো বেশি লাগলে না হয় 1 মাস লাগবে, কিন্তু কাজ তো হওয়ার কথা। তখন তান্ত্রিক চিন্তায় ভেঙে পড়েন যে কেন হলো না। এদিকে ওই কাপড়টা দিয়ে তিনি শেষ যে কুফরিটা ওটা করার পর পুড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি বলেন যে দ্বিতীয়বার আর এরকম করার মতো সুযোগ নেই। তখন কি করা যায়, কি করা যায়? তখন তিনি তান্ত্রিকের হঠাৎ মনে পড়লো একটা কথা। তান্ত্রিক ওই লোকটাকে বলে উঠলো যে আচ্ছা, ওই যে কাপড়ের কাপড়টা ওইটা কে নিয়ে এসেছে, তুমি নাকি অন্য কাউকে দিয়ে আনিয়েছো? সত্যি বলো। তখন তিনি সত্যি কথাই বলেন যে তিনি বলেন যে বাবা, আমি তো এটা ভয় পেয়েছিলাম, তবে আমি তার সাথে গিয়েছিলাম। আমাদের আমাদের গ্রামের একটা ছেলে ওই তুলেছে, তবে আমি তার সাথে ছিলাম। সে কবর খুঁড়েছে, সেই তুলেছে এবং সে আমার হাতে তুলে দিয়েছে। তখন তান্ত্রিক বলে হায় হায় সর্বনাশ, এটা কি করলা? তুমি তো খুব বড় বিপদ তোমার নিজের কাঁধে নিয়ে চলে এসেছো। তান্ত্রিকের কথা শুনে তিনি একটু অবাক হলেন, জিজ্ঞেস করলেন যে কেন বাবা, কি হয়েছে? তখন তান্ত্রিক বললেন যে তুমি যে নিজের হাতে কাপড়টি তুলোনি, আমি তোমাকে আগে বলেছিলাম যে যদি নিজ হাতে তুলতে পারো তাহলে গিয়ে তুলবা, আর মানুষকে দিয়ে যদি তুলাতে চাও তাহলে তোলার দরকার নেই। কিন্তু তুমি কি করছো যে ওই মানুষের হাত দিয়ে তুমি ওটা তুলিয়েছ, এখন তো তোমার বিপদ হবে উল্টা। তান্ত্রিকের কথা শুনে ওই লোকটা একটু বেভাচাকা খেয়ে তিনি তান্ত্রিকের পায়ে গিয়ে ধরার পর তিনি বলেন যে বাবা বাবা, আপনি আমাকে বাঁচান, এখন আমি কি করব? আমি তো বুঝতে পারছিলাম না যে এরকম ঘটনা ঘটবে, আমার সাথে কেন খারাপ ঘটনা ঘটবে। তখন তান্ত্রিক বলে দেখো, এটা হচ্ছে কালো জাদুর ঘটনা, বান মারার ঘটনা। এই বানের মধ্যে অনেক রেসপন্ড এবং যে খেয়াল নজর বা কোনো সিকিউরিটি, এটা খুব হার্ড, শক্ত, যেটা খালি চোখে দেখা যায় না। আর এটা ঘুরে যেতেও বেশি সময় লাগে না। তোমার নিজের জন্য কাজটা করবা, উচিত ছিল যে তোমার নিজ হাতে এটা তোলা, কিন্তু তুমি কি করেছো? আরেকজনকে দিয়ে তুলিয়েছো। এখন এই বিপদটা এসে তোমার ঘাড়ে এসে চাপবে। তখন তিনি একটু বেপাচাকা খেয়ে তান্ত্রিককে বললেন যে বাবা, এটা থেকে একটু রেহাই পাওয়ার আপনি উপায় বের করে দেন আমাকে। এরকমটা হলো তো আমার আর কিছু থাকবে না, আমার 2 ছেলে 2 মেয়ে, আমাকে বাঁচান। তখন তান্ত্রিক বলল যে আচ্ছা, আমি দেখছি কি করা যায়, তবে মনে হচ্ছে না যে কোনো একটা ভালো সিদ্ধান্ত তোকে দিতে পারবো, তবে যাই হোক আমি চেষ্টা করতে যাচ্ছি, তুই 1 সপ্তাহ পরে আমার কাছে আস। এই বলে ওই লোকটাকে তিনি পাঠিয়ে দিলেন। তান্ত্রিক পাঠিয়ে দেওয়ার পর তিনি সাধনা করতে দেখেন যে এই বানটাকে কি নষ্ট করা যায় কিনা। তখন 1 সপ্তাহ গড়াতে গড়াতে চলে যায়। লোকটা হতাশ অবস্থায় কাটছিলেন ওনার 1 সপ্তাহ। তিনি ওনার কাছে যাওয়ার পর জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, কোনো খবর বা কোনো রিপিটেশন আসছে কি? তখন তান্ত্রিক বলল যে না, বান ওইটাকে নষ্ট করা যায়নি, তবে এই বানটা কারো না কারোর উপরে পড়বে, তবে আমার যতটুকু মনে হচ্ছে এটা তোর উপরে গিয়ে পড়বে। তখন তিনি ভয় পেয়ে তিনি আবারও তান্ত্রিকের কাছে সাহায্যের জন্য হাত জোর করে, কিন্তু তান্ত্রিক আর কি করবে? তান্ত্রিক তখন তাকে বাঁচানোর জন্য সে বলল যে দেখ, তুই যদি ভেঙে পড়িস তাহলে হবে না, তুই তো মারতে চেয়েছিলে তোর ভাইয়ের ছেলেকে, কিন্তু এটা হতে পারে তোর যে ছেলে আছে ওই ছেলের উপর পড়তে পারে প্রভাবটা। তখন জিজ্ঞেস করলেন যে এখন কি করব আমি, আমার উপায় কি? তান্ত্রিক বলল যে তোর 2 ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দে, তাহলে ভালো হবে। আর এখানে থাকলে অতি তাড়াতাড়ি কোনো বিপদ হতে পারে।
ভালো হবে তোর দুইটা ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দে। তখন তান্ত্রিকের কথা শুনে লোকটি ভাবলো যে যেহেতু এখন নিরুপায়, আর কিছু করার বাকি নেই, সেহেতু দুইটা ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে। তখন তিনি তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বললেন যে আপনি একটু চেষ্টা করেন যাতে এই বানটা যাতে ফিরিয়ে নেওয়া যায়, আর আমি দেখছি আমার ছেলেগুলোকে কি করা যায়। তখন তিনি বাড়িতে যান। অধিক সম্পদ এবং টাকা পয়সা থাকার কারণে তিনি এক ছেলেকে দেশের বাইরে ভিসা পাসপোর্ট করে কিছুদিনের ভিতরে পাঠিয়ে দেন, এবং ছোট যে ছেলেটা ছিল ওই ছেলেটাকে ঢাকায় একটা কাজের উদ্দেশ্যে পাঠানো হয়। তো কাজ না, কাজের উদ্দেশ্য বলা হয়েছিল তার কারণ হচ্ছিল যে সে কাজও করবে, পড়ালেখাও করবে। যেহেতু তাদের যে পারিবারিক যে বিষয়টা ছিল, এখানে পড়ালেখার গুরুত্বটা একটু বেশি ছিল। এই কারণে যদি ছোট একটা ছেলেকে যদি কাজে দেওয়া হয়, যে ছেলেটার বয়স প্রায় 16 থেকে 17, সেটা কিন্তু তার জন্য একটা প্রশ্নমুখী হয়ে দাঁড়াতে পারে। এর জন্য ভাবলো যে যদি সবাইকে বলা হয় ছেলেকে ভালো একটা কলেজ দেখেছি ঢাকায়, ঢাকা পাঠিয়ে দিচ্ছি, ওইখানে পড়বে এবং ফাঁকে ফাঁকে একটু কাজ করবে, এটা বলে দেয় যে পাশের মানুষকে সবাই বলে দেয় যে এরকম এরকম যে ছেলেকে বাহিরে ঢাকা পাঠিয়ে দিয়েছে, ওইখানে থেকে পড়ালেখা করবে। তখন মানুষ এটাকে স্বাভাবিকভাবে নিয়ে নেয়। দিনকাল চলছিল ভালোভাবে। তখন হঠাৎ করে যখন 3-4 মাস চলে যায়, ওই সময়টাতে তান্ত্রিকের কাছে তিনি আর যেতেন না। যেহেতু ভালোই চলছিল সবকিছু, আর যে লাভ কি। তখন ওনার স্ত্রীর সঙ্গে ঘটে একটি কাহিনী, যেটা হচ্ছে উনি রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন। আবার তাদের যে বাড়ির যে ওই পাশে দক্ষিণ পাশে একটা পুকুর ছিল, ছোটখাটো একটা পুকুর ছিল। তো পুকুরের পানিটা খুব সুন্দর ছিল। ওই পুকুরের মধ্যে কিন্তু তাদের বাড়ির অধিকাংশ মানুষই গোসল করত। ওই ওনার স্ত্রী তিনি একদিন শুনতে পান যে পুকুরের মধ্যে কেউ সাঁতার কাটছে। তিনি প্রথম দিন একাই শুনতে পান। সাঁতার কাটার শব্দ শুনতে পেরে তিনি ভাবেন যে এই ক্ষণক্ষণে শীতের মধ্যে পানিতে কে সাঁতার কাটছে। তাছাড়া আমাদের এই পুকুরে তো এত বড় বড় মাছও নেই যে মাছ সাঁতার কাটবে। কোনো মানুষের মতো মনে হচ্ছে যে সাঁতার কাটছে। পাশে থাকা তার স্বামীকে ডাক দিয়ে বললো যে দেখো তো পুকুরে কেউ নানা সানার শব্দ করছে, চুর টুর এলো নাকি। তখন তারা দুজন বের হয়ে দেখতে পেল যে ওখানে কেউ নেই। পানি সুজলা সচ্ছলা হয়ে আছে পানি। তখন চাচা বললেন যে হয়তো তোমার মনের ভুল হতে পারে, এটা ঘুমাও, স্বপ্নে দেখেছো কি নাকি। তখন ওরা ঘুমিয়ে পড়ে। আবার এইভাবে প্রতিদিনই তাদের সঙ্গে ঘটনা ঘটে। তখন তারা সবাই শুনতে পায় এই সাঁতার কাটার শব্দটা। শুনতে পেলে সবাই অবাক হয় এবং সবাই ভাবে যে কি ব্যাপার, কি হচ্ছে এই পুকুরে, কে সাঁতার কাটে রাত্রিবেলা। এটা দেখার জন্য তারা কিছুদিন পর সিদ্ধান্ত নিলেন যে এখানে পাহারাদার বসানোর জন্য, যে কেন এটা হচ্ছে। তবে এটা এমনভাবে হতো যে তারা ওইখানে মানুষ যাওয়ার পর ওই শব্দটা চলে যেত, আর মানুষ না থাকলে ওইখানে শব্দটা করত। তখন ওইখানে দুইটা যে পাহারাদার রাখা হয়, ওই পাহারাদারকে বলা হয় যে যদি কেউ দেখো যে ওই পুকুরে সাঁতার কাটে, তাহলে ইমিডিয়েটলি আমাদেরকে ডাক দিবা এবং তোমরা নিজের চোখে দেখবা যে ওইখানে কি আছে। তখন অবাক করা বিষয় ছিল যে যখন 3-4 দিন ওইখানে পাহারাদার রাখা হয়, ওই দিন কোন রকমের ঘটনাই ঘটেনি, পুকুরে কেউ সাঁতারই কাটেনি। তো সাঁতার না কাটতে দেখতে পেরে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, পাহারাদারগুলোকে তাদের পেমেন্টটা দিয়ে বাদ দেওয়া হয়। এরপরেই ওই চাচা দেখেন একটা স্বপ্ন। স্বপ্নের মধ্যে একটা ছায়ামূর্তি এসে চাচাকে বলছেন যে দেখ, আমি তোর এক ছেলেকে নিয়ে চলে যাব, তুই চাইলে বাঁচা, দেখি তুই কতটুকু বাঁচাতে পারিস।
এই বলে হাওয়াতে মিশে গেল ওই ছায়ামূর্তিটি। এটা দেখতে পেরে ওনার ঘুম ভেঙে যায়। তিনি উঠে বসেন, ভাবতে লাগেন যে কি ব্যাপার, ছেলে দুইটাকে দুই জায়গা পাঠিয়ে দিলাম, এখন এমন স্বপ্ন কেন? স্বপ্ন দেখার পরপরই রাত্রিবেলা তিনি বাড়ি থেকে বের হয়ে যান তান্ত্রিকের বাসায়। গিয়ে ডাকলেন, তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, একটু উঠেন, বিপদে পড়েছি। তান্ত্রিক দরজা খুললেন। খোলার পর জিজ্ঞেস করলো যে কিরে, এতদিন পর আসলি, কি হয়েছে? তখন সব ঘটনা খুলে বলল যে আপনার কথা মতো তো আমার এক ছেলেকে পাঠিয়ে দিয়েছি দেশের বাইরে, আরেক ছেলেকে ঢাকা পাঠিয়েছি। তবে স্বপ্নে দেখলাম আজকে একটা খুব খারাপ ঘটনা। কেউ একজন ছায়ামূর্তি এসে বলছে যে আমার একটা ছেলেকে নাকি ছিনিয়ে নিয়ে যাবে। কেন এটা হলো আমার সাথে? তখন ওই তান্ত্রিক বলে ওঠে যে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো, তোর ছেলেকে চেয়ে বসেছে, মনে হয় না তোর ছেলেকে ধরে রাখতে পারবি। তান্ত্রিকের মুখেও একই কথা শুনে ওনার আর কিছু করার বাকি থাকে না। উনি তখন খুব শক্ত হন এবং ওই দুই ছেলেকে বলেন যে তোদের আর কোনোদিন বাড়ি আসতে হবে না, আর আসলেও ওই পুকুরে নামতে হবে না। তখন ওই ছায়ামূর্তিটা এটাও বলেছিল যে পুকুরের মধ্যে নাকি নিয়ে চলে যাবে তার ছেলেকে, এরকম একটা কথা বলেছিল। তখন ওই পুকুরে চারদিক দিয়ে বেড়া দেওয়া হয়। ওই পুকুরে গোসল করার জন্য নিষিদ্ধ পুকুর তাদের বাড়িতে ঘোষণা করা হয় যে পুকুরে খারাপ ঘটনা ঘটে, পুকুরে কেউ গোসল করতে পারবে না। পুকুরে পানিও বেশি ছিল না, প্রায় কোমরের উপরে পেট সমান পানি ছিল। তো ওনার যে ছোট ছেলে, ও কিন্তু ঢাকা থেকে প্রতিদিন না, ওই মাস খানিক পর পর বেড়াতে আসতো। যেহেতু এখানে কাজ করতো, পড়ালেখা তো করতোই না, ওটা মিথ্যা কথা বলে এখানে পাঠানো হলো আর কি। তো 1 মাস 2 মাস পর পর সে আসতো, এসে ঘুরতো, বেড়াতো। তবে ওইখানে কাজ করতে করতে ওইখানে তার 3-4টা বন্ধু বানিয়ে ফেলে, ভালো বন্ধু। তখনকার সময় ছিল কুরবানি ঈদ। ওই কুরবানি ঈদের মধ্যে কথা ছিল যে তার আসার কথা, যে ছেলে ঢাকায় থাকে। তখন তার যে বাড়ির পরিবেশটা, চট্টগ্রাম, জায়গাটার নাম সংগত করে বলছি না, এটা বললে ওনাকে ছোট করানো হবে, এর জন্য। ওদের গ্রামটা খুব সুন্দর, খুব সজ্জলা, খুব সুফলা, ওর বন্ধুদেরকে বলে। তবে ওর বন্ধুরা 3জন ঢাকায় বড় হয়েছে, তারা গ্রামের আবহাওয়া, গ্রামের পরিবেশ বেশি একটা দেখেনি, দেখলেও ওখানে উপভোগ করার মতো সময়টা তারা পায়নি। তখন 3 বন্ধু ভাবলো যে ওই বন্ধুর বাসায় আসবে বেড়ানোর জন্য। তখন যে কথা সে কাজ, 3 বন্ধু তার সাথে রওনা দেয়, তাদের বাড়িতে চলে আসবে। ট্রেনে করে তারা বাড়িতে চলে যায় চট্টগ্রাম। যাওয়ার পর দেখতে পাই যে তার বাবা ছেলের সাথে 3 বন্ধু এসেছে, এবং ওই বন্ধুগুলো যথাযথভাবে শহরের বন্ধু, দেখতে খুব স্মার্ট লাগছিল। তারা সবাই এসে সবাইকে সালাম করলো। সালাম করার পর তারা খাওয়া দাওয়ার পর ঘুরতে গেল। কিন্তু এই মুহূর্তে ওই চাচা তার ঢাকার ছেলেকে বলে দিয়েছিল যে বাড়িতে যে আসো, এই পুকুরের আশপাশেও দাঁড়ানোর চেষ্টা করবা না, বলে দিলাম। এই কথাটা দুই ছেলের মাথায় সেভ হয়ে গিয়েছে যে এই পুকুরটা তাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে, এটা তারা বুঝতে পেরেছে। তার বাবা খুব সুন্দর একটা বানিয়ে কথা বলে তাদেরকে বুঝিয়ে দিল আর কি। তখন ভালোই চলছিল। কুরবানিতে 2 দিন আগে এসেছিল তারা, 2 দিন গোসল করেছিল টিউবওয়েলে সবাই মিলে, যেহেতু পুকুরে একটা বড় রকমের বেড়া সিস্টেম করে দেওয়া হয়েছিল। একইভাবে ঈদের দিন পার হয়। ঈদের দিন পার হওয়ার পরের দিন ওর বন্ধুকে নিয়ে তারা, মানে ওর যে বন্ধু ছিল 3জন, ওই 3জন বন্ধু বায়না ধরে যে আজকে ওই পুকুরে গোসল করবে। তখন ওই ছেলের বাবা ছিল না সাথে, মা ছিল না সাথে,
তারা চারজন মিলে যখন টিউবওয়েলের কাছে আসে গোসল করার জন্য, তাদের টিউবওয়েলটা ছিল বাড়ি থেকে অনেকটা একটু খানিকটা দূরে ছিল, যেটা বাড়িতে মানে ঘরের ভিতর থেকে লক্ষ্য করা একটু কষ্টদায়ক। ওই টিউবওয়েলের কাছে আসার পর তারা বায়না ধরে যে আজকে পুষ্কুনিতে গোসল করবে, পুকুরে গোসল করবে। তখন তো ওনার ছেলে যে ছেলে ডাকায় তাকে ওই ছেলেটা না করে, সে বলে যে গোসল করলে তোমরা করো, আমি করব না। কারণ কি, তুই তো ভাই একটা গ্রামের ছেলে, তুই সাঁতার জানিস, সব কিছু আমাদের থেকে ভালো জানিস, তুই তো গোসল করলে সমস্যা হবে না, আয় আমাদের সাথে আয়। এই বলে তারা তিনজন বন্ধু নেমে পড়লো, আর উপরে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। নিচ থেকে ডাকা হচ্ছে, কিরে আয়। সে বলে যে না, আমি যাব না। আবারও বলে যে দেখতো মেজাজটা কিরকম খারাপ লাগে, আসতে বলছি আয়। সে একই বলে যে না। আবারও জিজ্ঞেস করলো যে কেন, তো সমস্যা কি, আমাদের খুলে বল। তখন সে বলল যে আমি সাঁতার পারি না। একটু বন্ধু বান্ধব সেহেতু তারা একটু হাসাহাসি করে বলল যে দেখ, গ্রামের ছেলে, সে বলে সাঁতার জানে না। এই বলে একটু মানে তারা হাসাহাসি করে। তারপর হঠাৎ করে জোরাজুরির এক পর্যায়ে তাকে রাজি করিয়ে ফেলে ওই পুকুরে নামানোর জন্য। যেহেতু বন্ধুবান্ধব মানুষ ছিল, বন্ধুরা কিন্তু বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে। একইভাবে ওই ছেলেটাকেও রাজি করানো হয়। তখন ছেলেটা ভাবে যে কি আর হবে, একটু গোসল করে তো উঠে পড়বো। তখন সে ওই দিঘিতে নামে আস্তে আস্তে। নামার পর তারা 2-3 মিনিট তারা সাঁতার কাটে, খুব আনন্দ ফুর্তি চলছিল। এই ফুর্তির হঠাৎ মুহূর্তে যে ছেলেটা ওই তাকে করলো কি, যে মনে হচ্ছে সে এমনভাবে একটা ডুব দিল, যে ডুবটা মানে পানির নিচে যে ডুব দেয় আর কি, ওই ডুবটা কোনো মানুষ সাধারণভাবে দিতে পারবে না। কেউ যদি নিচ থেকে টান দিয়ে ধরে তাহলে হতে পারে এরকম একটা ডুব মানুষ দিতে পারবে, তবে নিচ থেকে এরকম একটা ডুব দেওয়ার মতো ক্যাপাসিটি কারো থাকবে না। তখন উপরে মানে পানিতে ভাসমান থাকা তিনজন ভাবে যে দেখ দেখ, এ কি পাগল হয়ে গেল নাকি, অনেকদিন পর পুকুরে নামলো, ডুব দেওয়ার ব্যালেন্সটাও সে হারিয়ে ফেলেছে। এভাবে 1 মিনিট চলে যায়। কিরে, সে এখনো উঠছে না কেন? এটা দেখে তারা আবার পানির মধ্যে একটু কম অভ্যস্ত ছিল, যার কারণে ডুব দিয়ে তারা চোখ মেলে। তবে অনেকে কিন্তু আমরা চোখ মেলতে পারি না পানির নিচে। যাই হোক, তারা চোখ মেলে দেখতে পারে যে পানির নিচে সে বসে আছে, ওনার ছেলে বসা অবস্থায়। এটা দুজনে দেখতে পারে। তখন তার হাতে গিয়ে ধরলেও তাকে নাড়াতে পারেনি বলে তারা অনুমান করতে পারে। তারা উপরে উঠে চলে আসে এবং উপরের বন্ধুটাকেও বলে যে এই দেখতো, ও তো বসে আছে, ওকে তুলবো কিভাবে? তখন সে বলে কি বলিস উল্টাপাল্টা কথা, বসে থাকবে কেন, দেখ আমাদের সাথে হয়তো মজা করছে, একটা লাত্তি দে। তারা এটাকে একটু অট্ট একটা ওয়ার ভিতরে নিয়ে চলে যায়, হাসাহাসির ভিতরে। কিন্তু না, সময় যখন 2 মিনিট 3 মিনিট অতিবাহিত হচ্ছে, এতক্ষণ সময় তো একজন মানুষের পানির নিচে বসে থাকাটা সম্ভব না। তখন তারা একটু ভয় পায় এবং ভয় পেয়ে তারা আবারও ডুব দিয়ে দেখতে পায় যে একই অবস্থায় সে বসে আছে, মনে হচ্ছে তাকে কেউ চেপে ধরে আছে এখানে। তখন ওইখান থেকে একজন লোক মানে তার একজন বন্ধু দৌড় দিয়ে চলে যায় তাদের ঘরের ভিতরে, গিয়ে বলেন যে সর্বনাশ হয়ে যাচ্ছে, আপনার ছেলে পানিতে বসে আছে নিচে, তবে উঠছে না। এই কথা শোনার সাথে সাথেই ওই চাচা, ওনার আর বুঝতে বাকি রইল না। তিনি ভাবছেন যে কোনো খারাপ কিছু হয়তো ঘটে যাচ্ছে না, তো দৌড় দিয়ে পুকুর পাড়ে আসলেন। আসার পর দেখতে পান যে 3 জন উপরে দাঁড়িয়ে আছে আর তার ছেলে নেই। তার ছেলে পানির নিচে ডুব দিয়ে বসে আছে, এটা
তার সাথে সহপাঠীরা বলল। তখন ওই চাচার বুঝতে বাকি রইল না। তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে ওনার ছেলের সঙ্গে হয়তো সেই ঘটনাটি ঘটে গিয়েছে। তিনি তখন দৌড় দিয়ে পুকুরে নামলেন। ওনার সঙ্গে সঙ্গে সাথে থাকা 3 জন বন্ধুও ওই পুকুরে নামলেন। এরই সাথে ওনার যে ছোট ভাইয়ের 2 জন ছেলে ছিল তারাও ওই পুকুরে নামে। 6-7 জন নামার পর পুকুরে দেখতে পায় যে সে বসে আছে, তবে 6-7 জন মানুষ টানছে তাকে এভাবে, কিন্তু সে তো উঠছে না। মনে হচ্ছে তাকে কেউ নিচ থেকে টেনে ধরে রেখেছে খুব শক্ত করে, এবং পানির উপরে তার যে নাকের শ্বাসের যে বুরুমটা, যেটা বুটবুটি উঠে, ওইটা প্রবাহমানভাবে উঠে আসছে। তবে এক পর্যায়ে ওই ডুবু ডুবু আওয়াজটা চলে যায়। তার মানে হচ্ছে সেটা তখন সে মারা গিয়েছে। তখন সবাই বুঝতে পেরে তারা কান্নাকাটি শুরু করে দেয় এবং ওইখানে আবারও ডুব দেয় সবাই। তখন অনেক টানাটানি করার পর ওই মাটি থেকে তাকে সরিয়ে নিয়ে আসতে পারে। ওঠানোর পর দেখতে পারে তার ছেলে মারা গিয়েছে। এটাই ছিল একটি প্রকৃতির শেষ খেলা। তখন তার ছেলে মারা গিয়েছে। মারা যাওয়ার কারণটা ছিল তার বাবা, কিন্তু তার বাবা তখনও প্রকাশ করেনি, তার মারা যাওয়ার পর প্রকাশ করেনি। তবে তার ছেলে মারা যাওয়ার পর তাকে দাফন দেওয়া হয়। এর কিছুদিন পরেই ওই চাচা তার পরিবারের লোকজন, যেমন তার যে বড় ছেলে এবং ওই চাচার স্ত্রীকে, 2 জনকে ঘটনাটা খুলে বলে, এবং সাথে আরও একজন শুনছিলেন তাদের আত্মীয়, যে আত্মীয়ের কাছ থেকে ঘটনাটি আমি কালেক্ট করলাম। সবকিছু ঘটনা খুলে বলল যে এরকম এরকম ওনার ছেলেকে নষ্ট করার জন্য, ভাইয়ের ছেলেকে নষ্ট করার জন্য বান মেরেছিল। এই বানটা আজকে নিজের উপরে চলে এসেছে। তখন সব তার পরিবারের লোকজন ছিচি দেওয়া ছাড়া আর কিছু বলল না। তো এরপরেই কিন্তু ওই চাচা ওই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে যাওয়ার পর ঘটনাটা খুলে বললেন। তান্ত্রিক বলে উঠল যে যেটা হওয়ার হয়ে গিয়েছে, সে তার কথা মেনে নিয়েছে, তোর ছেলেকে নিয়ে চলে গিয়েছে, এখন আশা করি আর কোনো সমস্যা হবে না। তখন চাচা বলেন যে সমস্যা যেটা হওয়ার তো সেটা হয়ে গিয়েছে, আর কি হওয়ার বাকি রেখেছে। দুঃখ ভরা মন নিয়ে তিনি চলে গেলেন। তবে চলে যাওয়ার আগে তান্ত্রিক আরও একটা কথা বললেন যে এইসব বান জাদুটোনা খুব সেন্সিটিভ একটা কাজ, আর এই কাজ যদি একটু গড়বড় হয় তাহলে তোমার জীবনটাই গড়বড় হয়ে যাবে। তাই এই বানটুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে এরকম কাজকর্মগুলো না করাটাই ভালো। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পাই? যে অন্যের ক্ষতি করা এটা হচ্ছে নিজের ক্ষতির মতো। এটা একটা উল্টো বান হয়ে গিয়েছে, যে উল্টো বানের কারণে ওই লোকটির ছেলেটা মারা গিয়েছে। তো এরকম বান বা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের কাছ থেকে আপনারা সবাই বিরত থাকলে আমরা ভালো। তবে এই বান টুনা এসব কিন্তু খারাপ মানুষই করে থাকে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। প্রিয় লিসনার্স, এই ছিল ঘটনাটি কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় লিসেনার্স, কালকে আপনাদের মাঝে আরও একটি ভয়ানক ঘটনা উপস্থাপন করতে যাচ্ছে। সেই ঘটনাটি অনেকটা ভয়ানক রূপ নিতে চলবে কালকে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কালকের ঘটনাটি আপনারা শুনবেন। এই পর্যন্ত আপনারা যারা শুনে এসেছেন তাদের সবাইকে
জানাতে চাই যে শুভেচ্ছা। তার কারণ হচ্ছে যারা যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারাই কিন্তু আজকের ঘটনাটির মূল স্বাদটা উপভোগ করতে পেরেছেন। তো প্রিয় লিসেনার্স, কালকে একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে চলেছি। সেটি কালকে আপনারা বুঝতে পারবেন এবং এটার মজাও কালকে রয়েছে। তো প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চলেছি। তো ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হচ্ছে কাল কোনো এক নতুন ঘটনা নিয়ে। ততক্ষণ সবাই আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।